শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশনের বেসিক ফান্ডামেন্টালসগুলো। ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমাদের হচ্ছে লোড, হ্যাঁ আমাদের কয় ধরনের লোড থাকে। বেসিক্যালি হচ্ছে যে আমরা যদি লোড কথা বলি তাহলে হচ্ছে যে আমাদের বেসিক্যালি দুই ধরনের লোড থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এক্সটার্নাল লোড আর একটা হচ্ছে ইন্টারনাল লোড, ঠিক আছে। এক্সটার্নাল লোডটা কি? আউটসাইড থেকে যে গরমগুলো হচ্ছে যে ভিতরের দিকে আসবে, সেটা হইতে পারে হচ্ছে যে আমাদের বাইরের যে টেম্পারেচার, সূর্য হইতে পারে, বিভিন্ন মেশিনারিজ বাইরে থাকে, বাইরে থেকে মনে করেন যে হিট যেগুলো হয় ওগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে আসবে, ওটা এক ধরনের হিট। এরপর হচ্ছে ইন্টারনাল হিট। যেটা ইন্টারনাল হিট কি? ইন্টারনাল হিট হচ্ছে যে আমাদের যে কন্ডিশন, যে প্লেসটাকে আমরা কন্ডিশন করব, ওই প্লেসের মধ্যে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে বা আদার্স যে মেশিনারিজগুলো আছে, যে জিনিস যেগুলো আছে, যেগুলোর মধ্যে থেকে আমাদের কী হবে, হিট 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 হচ্ছে যে কী হবে, রিজেকশন হবে, ঠিক আছে। এটা হতে পারে লাইট, হতে পারে ফ্যান, আবার মানুষের বডি থেকেও হয়, ঠিক আছে। আমাদের বডিতে একটা টেম্পারেচার আছে না, ওটা টেম্পারেচারটাও কিন্তু ভেরিয়েশন হয়, ঠিক আছে। এক সময় গরম, এক সময় ঠান্ডা। তো আমাদের হচ্ছে বেসিক্যালি দুই ধরনের হিট থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল হিট, এখন আরেকটা হচ্ছে ইন্টারনাল হিট। এক্সটার্নাল হিটটা তো আমি বললাম, যেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে যে এক্সটার্নাল হিট যদি আমরা বলি, সবচেয়ে বড় যেটা সোর্স সেটা হচ্ছে যে আমাদের সূর্যটা, ঠিক আছে। ওই সূর্যটা যেমন মনে করেন যে আমাদের বাইরের যে হিটটা আমরা কীভাবে আসবে, বিভিন্ন জানলার থ্রোতে, ঠিক আছে, দরজার থ্রোতে, ওয়ালের থ্রোতে, এগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে যে দেখেন এক্সটার্নাল হিটটা কি। যেমন হচ্ছে যে আমার এক্সটার্নাল হিট বলতে আমি কোন হিটটাকে বোঝাচ্ছি, শুধু অনলি আমাদের বিল্ডিংয়ের বাইরে হিটটা বেসিক্যালি ওঠা, ঠিক আছে। আমি এই রুমটাকে কন্ডিশন করতে চাচ্ছি, এই রুমের বাইরে যা আছে প্রত্যেকটাই হচ্ছে যে আমার এক্সটার্নাল হিট। সাপোজ এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে মনে করেন যে ফ্লোর আছে, ঠিক আছে, এখানে 3টা ফ্লোর, ঠিক আছে। একটা বিল্ডিংয়ের মধ্যে বেসিক্যালি কেবল প্রবলেম করে মেবি মাঝে মধ্যে। এই যে এখানে দেখেন 3টা ফ্লোর আছে, ঠিক আছে। এখন মনে করেন যে আমি এই ফ্লোরটাকে হচ্ছে যে আমার কন্ডিশন করতে যাচ্ছি। কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে এই রুমটাকে হচ্ছে যে আমি আমার ডিজায়ার টেম্পারেচারে আনতে যাচ্ছি। বাকিগুলো বাদ দিলাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এই রুমগুলোতে যে হিটগুলো ছিল, ওই যে হিট আছে, টেম্পারেচার আছে, প্লাস ওই রুমটাতে মেশিনারিজ থাকতে পারে, ওখানে টেম্পারেচারটাও কিন্তু একটা সময় হচ্ছে যে কি, এই সিলিংয়ের থ্রোতে হচ্ছে যে আমাদের ফল সিলিংয়ের থ্রোতে হিট ট্রান্সফার হয়ে ভিতরে আসতেই পারে, তাই না? কারণ হচ্ছে যে আমরা হিট ট্রান্সফার প্রসেসে 3টা ট্রান্সফার প্রসেস আমরা দেখছি, মনে আছে, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন। এখন প্রথম কথা যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে যদি আমরা চিন্তা করি, সূর্য যেটা হচ্ছে সেটা আমাদের রেডিয়েশন থ্রোতে আসলো। মনে করেন যে এখানে যে জানলাটা আছে, এই জানলার মধ্যে আসি পড়ছে, জানলার মধ্যে আসার পর গ্লাস থাকে, ওই গ্লাসের মধ্যে দিয়ে আসলে ওটা একটা হচ্ছে যে কি, সলিড ডিভাইস, ওটার ভিতর দিয়ে হিট ট্রান্সফার হয়ে ভিতরে আসবে। ঠিক সেমভাবে উপরের ফ্লোরের যে রুমটা আছে, এই রুমে যদি আমি কন্ডিশন না করে থাকি, তাহলে ওখানের টেম্পারেচারটাও একটা সময় হচ্ছে যে আমার কী হবে, আস্তে আস্তে কিছুটা হিট ট্রান্সফার করে আমার এই কন্ডিশন স্পেসে পাঠাবে। ঠিক সেমভাবে নিচের ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোর, ওটাকে যদি আমি কন্ডিশন না করে থাকি, তাহলে ওখানের টেম্পারেচারটাও কিছুটা হচ্ছে যে হিট ট্রান্সফার করে আমার এই রুমটাতে দিবে। তাহলে ওই হিটগুলোকেও আমি ওয়ান কাইন্ড অফ আমার এক্সটার্নাল হিট বলতে পারতেছি। আর ইন্টারনাল হিট যদি আমি বলি, ইন্টারনাল হিটে এই রুমের ভিতরে, এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরের ভিতরে যে মেশিনারিজগুলো থাকবে, প্লাস মানুষ থাকবে, আদার্স যা আছে, ওগুলো হচ্ছে যে আমার কী হবে, ইন্টারনাল লোড। বুঝা গেছে? তাহলে এক্সটার্নাল লোড আর ইন্টারনাল লোডের একটা ধারণা পাওয়া গেছে। এরপরে দেখেন এক্সটার্নাল লোডে আবার একটা জিনিস হচ্ছে যে কি, একটা টার্মস থাকে ইনফিল্টারেশন। ইনফিল্টারেশন বিষয়টা আসলে কি? এখন দেখেন ইনফিল্টারেশনটা হচ্ছে যে আমার যে জানলাটা থাকবে, বেসিক্যালি আমার ইনফিল্টারেশনটা বিষয়টা আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমার যে জানলা বা দরজাগুলো থাকবে, ওই জানলা বা দরজা যদি আমি লাগাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তার ফাঁকগুলো দিয়ে যে লোডগুলো আসবে, যে হিটটা আসবে, ঠিক আছে, আসবে না? যেমন হচ্ছে আমাদের এই জানলাটা লাগাইছি, এই জানলার বিভিন্ন ফ্রেম লাগাইছি আমি, ঠিক আছে, আবার হচ্ছে গ্লাসের কিছু করা আছে, ফ্রেম করা আছে, ওইগুলোর ফাঁক দিয়ে যে হিটটা আসবে, ওটাকেও আমরা ওয়ান কাইন্ড অফ কী বলতেছি, এক্সটার্নাল হিট। আর ওই হিটটাকে যেটা হচ্ছে যে এই ফাঁক ফুকুরগুলো দিয়ে আসবে, বা দরজা যদি হয় দরজার নিচ দিয়ে যেটা আসবে, ওই হিটগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনফিল্টারেশন। ওইটা কিন্তু আলাদা একটা জিনিস। এক্সটার্নাল লোড, ইন্টারনাল লোড তো আছে, ইনফিল্টারেশনও আমাদের কুলিং লোড ক্যালকুলেশন বা হিটিং লোড ক্যালকুলেশন করার সময় আলাদা করে আমাদের কী করতে হয়, মেজারমেন্ট করতে হয়, যে আমার জানলার যে ফাঁকগুলো আছে বা দরজার যে নিচে জায়গা, খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলোর মধ্যে দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আমার রুমের মধ্যে আসতেছে বা আমার কন্ডিশনাল স্পেসের মধ্যে আসতেছে। বুঝা গেছে? এই টার্মসগুলো আপনারা একটু হচ্ছে নোট ডাউন করেন, কোনটা কী বোঝাচ্ছেন এটা একটু মাথায় রাখবেন। কারণ হচ্ছে যে এখানে এই শিটটাতে আমি হচ্ছে যে
ফর্মুলাতে ক্যালকুলেশন করে হাতে ক্যালকুলেশন করে যেটা সেটা দেখাচ্ছি, বাট এক্সেল শিটে কিন্তু এই ফর্মুলাগুলো আমার বিল্ড করা আছে, আমার যা হচ্ছে ভ্যালুগুলো বসাইতে হবে। যেমন ওখানে দেওয়া আছে হচ্ছে ইনফিল্টারেশন ভ্যালু, ঠিক আছে? ইনফিল্টারেশনের জায়গায় আপনার জাস্ট ইনফিল্টারেশনের ভ্যালুটা বসাইলে সে ক্যালকুলেট করে দিবে, বাট আপনার টার্মসটা জানতে হবে যে এই জিনিসটা এই জিনিসটা বোঝাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ইনফিল্টারেশনটা কি? ইনফিল্টারেশনটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের কন্ডিশন স্পেসে বা হচ্ছে যে আমাদের কন্ডিশন স্পেসের মধ্যে হচ্ছে যে আমাদের কি অনাকাঙ্ক্ষিত, হ্যাঁ মানে আনকন্ডিশনালি হচ্ছে যে জিনিসগুলো আমি চাচ্ছি না, আমি রিমুভও করতে পারতেছি না, আমার চলে আসতেছে। যেমন আমি যদি একটা দরজা বিল্ড করি সেক্ষেত্রে আমার হচ্ছে যে আমি তো চাইবো 100% সেটাকে কন্ডিশন করে রাখার, বাট তারপরেও তো এটা মনে করেন যে এই যে এটা ছোট ফাঁক ফুকর থাকি যায়, হ্যাঁ, যেটা আমি চাইলেও কি করতে পারবো না, বন্ধ করতে পারবো না। যদি না সেটাকে একদম পুরা মনে করেন যে এই ওয়াল দিয়ে একদম অফ করে ফেলি, যদি অফ করে ফেলি সেক্ষেত্রে আমি আর বাইরে কেমন যাবো, ঠিক আছে? এরকম তো আসলে পসিবল না। তো আমাদের হচ্ছে যে কি দরজা বা জানলার মধ্যে কিছু আনইনটেনশনালি কিছু হচ্ছে যে আমাদের কি আসে যায়, বাতাস, গরম বাতাস যেটা চলে আসে সেটাকে আমরা বলতেছি ইনফিল্টারেশন। বুঝা গেছে? এরপরে ইন্টারনাল হিট, যেটা ইন্টারনাল হিট আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে। ইন্টারনাল হিট যেমন হচ্ছে আমাদের লাইট হইতে পারে, আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো, অ্যাপ্লায়েন্সগুলো হইতে পারে, তারপর হচ্ছে মানুষের বডি থেকে যে হিটটা আমার হচ্ছে যে কী হইতে পারে, রিজেকশন হয়, সেটাও হইতে পারে। এই সবগুলোই হচ্ছে যে আমাদের হিটিং লোড কুলিং লোড ক্যালকুলেশন করার সময় আমাদের কনসিডারেশনে আনতে হবে, ঠিক আছে? এরপরে কুলিং লোড ক্যালকুলেশনের সবচেয়ে ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে যে ইউ, ঠিক আছে? ইউটা আসলে কি? ইউটা হচ্ছে যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, ঠিক আছে? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা কি আমি বলি, এটা আসলে আপনারা একটা নোট ডাউন করেন পাশাপাশি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের ইউটা হচ্ছে যে কি? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট মানে আসলে কি? সেটা হচ্ছে যে আমার কোনো একটা ব্যারিয়ার যদি থাকে, ওই ব্যারিয়ারের মধ্যে দিয়ে কি পরিমাণ হিট এক পাশ থেকে আরেক পাশে হচ্ছে যে কি ট্রান্সফার হতে পারে, ট্রান্সফার রেট, ঠিক আছে? এই যে ইউ ভ্যালু ইজ দ্য রেট অ্যাট হুইচ হিট ট্রান্সমিট থ্রু এ বিল্ডিং কম্পোনেন্ট সাচ এজ ওয়াল, রুফ, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার। এই ব্যারিয়ারের মধ্যে মনে করেন যে আউটসাইড থেকে ইনডোরের মধ্যে এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে কী পরিমাণ হিট আমার ট্রান্সফার হয়ে আসতে পারতেছে, এই ট্রান্সফার ওটাকে আমরা বলতেছি হচ্ছে যে কি ইউ, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এটাকে আমরা সংক্ষেপে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে যে কী করে, ইট মেজার ইন বিটিউ, ঠিক আছে? আমরা হিট বিটিউতে করি। এখন এটা কীভাবে ক্যালকুলেট করতে পারবো? এটা ক্যালকুলেট করতে পারবো হচ্ছে যে আর দিয়ে। কেমনে আর দিয়ে? যেমন হচ্ছে যে আমরা ইলেকট্রিক্যালে যেরকম করি আমাদের কন্ডাক্টিভিটি সিরিজে, যেমন আমাদের রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, লোয়ার ইউ ভ্যালু মিনস লো হিট ট্রান্সমিটেন্স। দ্যাট মিনস হচ্ছে কি আমার ইউর ভ্যালু যত কম হবে, দ্যাট মিনস হচ্ছে কি আমার হিট ট্রান্সফার তত কম হবে, স্বাভাবিক। কারণ হচ্ছে যে ইউটাই হচ্ছে যে আমার কী পরিমাণ হিট ট্রান্সমিট হয়ে আমার আসতেছে, বুঝা গেছে? তো ইউর ভ্যালু যদি কম, দ্যাট মিনস হচ্ছে কি সে যে ব্যারিয়ারটা থাকবে ওই ব্যারিয়ারটার মধ্যে দিয়ে কি ট্রান্সমিশনটা কম হচ্ছে, তাই না? ট্রান্সমিশনটা কম হচ্ছে। এই এইচবিএসির ক্ষেত্রে ইউর ভ্যালুটা কম হলে আমাদের জন্য ভালো। কেন? কারণ হচ্ছে যে আমার যে কন্ডিশন স্পেস আছে, ওই কন্ডিশন স্পেসে আমার যদি বাইর থেকে আমি কন্ডিশন করতেছি, সেক্ষেত্রে বাইর থেকে যদি আমার কোনো কিছু ট্রান্সমিট হয়ে খুব বেশি পরিমাণে চলে আসে, সেক্ষেত্রে আমার কন্ডিশন, হ্যাঁ, ইফিশিয়েন্ট হবে না। সেটার জন্য আমার হচ্ছে যে মনে করেন যে মেশিন থাকবে, ওই মেশিনের ক্যাপাসিটি বেশি হইতে হবে, বুঝা গেছে? বাট যদি কম হয় সেক্ষেত্রে আমার জন্য ভালো। বাইরের থেকে যদি বাইরের যে ভ্যালু হিটটা আছে, ওই হিটটা আমার ভিতরের কন্ডিশন স্পেসটাকে খুব বেশি ইফেক্ট করতে পারে, বুঝা গেছে? ওই জন্যই বলছে হচ্ছে যে ইউর ভ্যালু যত কম হবে ততই হচ্ছে যে আমাদের জন্য কি ভালো। আর লোয়ার ইউর ভ্যালু মিনস হচ্ছে লো হিট ট্রান্সমিটেন্স, দ্যাট মিনস হচ্ছে খুব কম পরিমাণ ট্রান্সমিট হতে পারে। এখন দেখেন ইউটা কীভাবে বাইর করবো? ইউর ভ্যালু ইজ দ্য ইনভার্স অফ আর, ঠিক আছে?
আমরা যদি ইলেকট্রিক্যালের সাথে সেটা বলি হচ্ছে যে ইলেকট্রিক্যালের দুটো জিনিস আছে, একটা জিনিস হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি, আর একটা হচ্ছে যে কন্ডাক্টিভিটি। মনে আছে রেজিস্টিভিটিটা কী ছিল? রেজিস্টিভিটি ছিল হচ্ছে যে আমাদের বাধাটা কী পরিমাণ বাধা দিবে, রেজিস্ট্যান্স ওয়ান কাইন্ড অফ বাধা। আর কন্ডাক্টিভিটিটা হচ্ছে যে আমাদের কি কী পরিমাণ ফ্লো হবে, মানে বাধা নাই ফ্লো। হ্যাঁ, চলার পথে যে জিনিসগুলো বাধা দেয়, ওয়ান কাইন্ড অফ বাধা পাওয়া আর কি। হিট হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমার যে হিটটা আছে, ঠান্ডা গরম যায়, ঠান্ডায় গরম যায় বলেন, আমার যে হিটটা থাকবে ওটা কোনো একটা জিনিসের মধ্যে ট্রান্সফার হয়ে আসবে। আমরা তিনটা প্রসেসে পড়ছি না, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। ওই প্রসেসটা খুব কম হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, নর্মালি আমার কাছে মনে করেন যে এটা একটা রুম, ঠিক আছে, এটা চারপাশে অবভিয়াসলি আমার কি আছে, ওয়াল আছে। হ্যাঁ, এখন ওয়ালটা হচ্ছে যে কিসের তৈরি, কনক্রিটের তৈরি। সাপোজ এর মধ্যে আদার্স যা আছে, সাপোজ এখানে বাইরের টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, ধরে নিলাম। এটা হচ্ছে যে আমার থাকে, বিষয়টা এমন না, আমার হচ্ছে বুঝার সব বিষয়টা বলতেছি। এখন 75কে যদি আমি সেলসিয়াসে বলি তাহলে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ 25 বা 24 সামথিং হবে, 25, ঠিক আছে। এখন মনে করেন যে ভিতরে যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা মনে করেন যে এখন কি আছে, 22 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। কথা প্রকৃতির একটা নিয়ম হচ্ছে যে সব কিছু সাম্য অবস্থায় থাকতে পছন্দ করে। তাইলে এখন এই 25 ডিগ্রি আর এই 22 ডিগ্রি, এখানে দুটো ভেরিয়েশন আসে গেছে না। আমি যদি কন্ডিশন স্পেসে কোনো মেশিন বা কোনো কিছু ইউজ না করি, তাহলে নর্মালি কী হবে, আমার এই দুটো জিনিস হচ্ছে যে আমার সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে, মানে হচ্ছে যে দুটাই ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। এই ব্যালেন্সটা কীভাবে হবে, এই বাইরের 25 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা আমরা জানি হচ্ছে যে কোনো একটা জিনিস হায়ার টেম্পারেচারে, হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যায়। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে, ওটা কি করবে, আস্তে আস্তে তার হিটটাকে কি করবে, এই কন্ডিশন স্পেসের মধ্যে কি করবে, পাঠানোর চেষ্টা করবে। তো সেটা কিভাবে যাবে, এই ওয়ালের থ্রোতে যাবে না, এই ওয়ালের থ্রোতে কোন প্রসেসে যাবে, কন্ডাকশনের থ্রোতে যাবে। মনে আছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশনটা আসলে কোন ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, সলিড ম্যাটেরিয়ালস, কঠিন। তাহলে এখানে যে দেওয়ালটা আছে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস। এই সলিড ম্যাটেরিয়ালসের মধ্যে দিয়ে টেম্পারেচারটা কী হবে, আস্তে আস্তে হিট ট্রান্সফার করে ভিতরের দিকে পাঠাবে। একটা সময় আমি ধরে নিলাম এটাও 33 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরের টেম্পারেচারও কথার কথা 25 ধরে নিলাম, 25 আমার ব্যালেন্স হয়ে গেছে, তখন আর কোথাও হিট ট্রান্সফার হবে না। তো এই যে আমি যে ট্রান্সফার বলতেছি, এই যে বাইরের যে টেম্পারেচারটা আমার যে ভিতরে আসতেছে, কিসের থ্রুতে আসতেছে, ওয়ালের মধ্যে দিয়ে আসতেছে, ঠিক আছে, এই ট্রান্সফার হচ্ছে না, এই ইউটাই হচ্ছে যে সেই ট্রান্সফারটা, কি পরিমাণ ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। এখন আর হচ্ছে যে আমার কি ওই ট্রান্সফার যে হচ্ছে, ওই ট্রান্সফার হতে আমার যে পরিমাণ হওয়ার কথা ওই পরিমাণ হইতে পারতেছে না। কেন হতে পারতেছে না, ওটার ভিতরে কিছু ব্যারিয়ার আছে, যেটা হওয়ার কথা নর্মালি হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে না, সেটা স্লোলি হচ্ছে বা দ্রুত হচ্ছে। কিসের জন্য হচ্ছে, ব্যারিয়ারের জন্য হচ্ছে। আমি যদি এটা ইলেকট্রিক্যালি যদি আমি বুঝাই, আমাদের একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে আমাদের কারেন্ট ফ্লোটা আসলে এক্স্যাক্টলি কি, আমাদের ইলেকট্রন বা চার্জ ফ্লো হচ্ছে, তাই না। এখন আমরা ওটার সাথে আরেকটা জিনিস করছি হচ্ছে রেজিস্ট্যান্স, ওয়ান কাইন্ড অফ বাধা। যেটা এই রেজিস্ট্যান্সটা আসলে কি, এটা কেন হয়, কোনো আইডিয়া? হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে কি, আমার এখান দিয়ে মনে করেন যে আমার যে ওয়্যারটা আছে, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে সাপোজ মনে করেন যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, ঠিক আছে, বাট সে একটা সময় যায় হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সে ফ্লো করতে পারতেছে না, 2 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে, 1 অ্যাম্পিয়ার ফ্লো করতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে যে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের কারণে তার এখানে 1 অ্যাম্পিয়ার কি হয়ে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, ঠিক আছে। এটা কেন আসলে এক্স্যাক্টলি, এটা হইতে পারে হচ্ছে যে আমার যে কন্ডাক্টরটা থাকে, মানে হচ্ছে আমার যে কেবলটা থাকে, ওই কেবলটা হচ্ছে যে কি আছে, ভেজাল আছে। কেবলটা হচ্ছে যে পিওর কি ম্যাটেরিয়াল না, ওটার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে মনে করেন যে কেবলের মধ্যে মনে করেন যে সিলিকন বা হচ্ছে যে আদার্স যে কপার যে থাকে, ওই কপারটা হচ্ছে যে পিওর কপার না, ভেজাল থাকে, ঠিক আছে। আবার হইতে পারে হচ্ছে যে আমার কথা হচ্ছে যে লেংথ বা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরিয়া বাড়ি যাওয়া, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ অনেক সময় দেখা যায় হচ্ছে যে টেম্পারেচার বাড়ি গেলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার এরিয়ার একটা কি ভেরিয়েশন হয়, টেম্পারেচারের সাথে এরিয়ার একটা সম্পর্ক আছে কেবলের। তো সেক্ষেত্রে সে যদি যে একটা এরিয়াতে যে পরিমাণ ফ্লো হওয়ার কথা, এরিয়া চেঞ্জ হলে অবভিয়াসলি তার যে ফ্লো হওয়ার যে ক্যাপাসিটি সেটা তার মধ্যে ভেরিয়েশন আসবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ কি আমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে বাধা, ঠিক আছে, বাধা দেওয়া।
তো এই বাধাটা অনেক কারণেই হইতে পারে। তো ঠিক সেমভাবে আমার মনে করেন যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটার মধ্যে দিয়ে এক এক রকম দেওয়ালে এক এক রকম কী হবে, হিট ট্রান্সফার হবে। যদি সেটা গ্লাস হয়, ব্যারিয়ারটা যদি গ্লাস হয়, সেক্ষেত্রে আমার ইউর ভ্যালু একরকম হবে, একরকম হিট ট্রান্সফার করে পাঠাবে। সেটা যদি ওয়াল না হয়ে আমার হচ্ছে যে মনে করেন যে 3 বা 4 mm এর একটা কী হয়ে যায়, একটা বোর্ড হয়, তাহলে সেক্ষেত্রে আরেক রকম হিট ট্রান্সফার হবে। তাহলে এই আটটা আপনি বুঝতে পারছেন, রেজিস্ট্যান্সটা বুঝতে পারছেন আসলে কি, মানে হচ্ছে যে আমার যে পরিমাণ হওয়ার কথা সেটা হইতে পারতেছে না, কেন? তার মধ্যে কোনো ভেজাল আছে। এখন আমাদের ইলেকট্রিসিটিতে যে রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের কনসেপ্টটা সেম হইলো, বাট এখানে আমার আর এর ভ্যালুটা যদি আমার কম হয় সেক্ষেত্রে আমার জন্য ভালো। ঠিক ইলেকট্রিক্যালও আর এর ভ্যালুটা কম হলে আমার জন্য ভালো। এক কথায় হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এইচব্যাকের ক্ষেত্রে হ্যাঁ আর এর ক্ষেত্রে এইচব্যাকের ক্ষেত্রে আমার আরটা বেশি হলে ভালো, কারণ হচ্ছে যে আমার উল্টা ইনভার্স, ইলেকট্রিক্যালের সাথে ইনভার্স। ওই জন্যই বলতেছিলাম ইলেকট্রিক্যালে আর এর ভ্যালু হচ্ছে যে কম হইলে আমার জন্য ভালো, কারণ হচ্ছে যে আমার বেশি ফ্লো পাবো, আমার সেক্ষেত্রে কারেন্ট লস কম হবে বা ভোল্টেজ লস কম হবে, ভোল্টেজ ড্রপ কম হবে, কারেন্ট লস কম হবে। বাট আমাদের এইচবিএসির ক্ষেত্রে আর এর ভ্যালুটা যদি আমার বেশি হয় সেক্ষেত্রে ভালো রেজিস্ট্যান্স, কারণ হচ্ছে যে বাইরের হিটগুলো আমার বেসিক্যালি হচ্ছে যে আমি চাচ্ছি এই জিনিসটাকে আমার একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে, বাইরের কোনো কিছু যাতে এই জিনিসটাকে এফেক্ট করতে না পারে, সেক্ষেত্রে আমার আর ভ্যালুটা ব্যারিয়ারটা যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো। তাহলে আমার ইউর ভ্যালুটা কীভাবে বের করতে হবে, ইউর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, ইউ ইকুয়াল টু 1/RT। আরটিটা আসলে কি, আমার হচ্ছে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে, যে ব্যারিয়ারের মধ্যে যে আরগুলো থাকবে, ওই ওভারঅল আরগুলো হচ্ছে যে সামেশন করে টোটাল আর পাবো আমি। বুঝে গেছে? যেমন আর ভ্যালু ইজ নোন এজ দ্য থার্মাল রেজিস্ট্যান্স, মানে এটা কিন্তু থার্মাল রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স না, ঠিক আছে? যেহেতু আমরা হিট নিয়ে কাজ করতেছি, এটা থার্মাল রেজিস্ট্যান্স, অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু প্রিভেন্ট দ্য ট্রান্সফার অফ হিট। কোনো একটা ব্যারিয়ারের মধ্যে দিয়ে, কোনো একটা ম্যাটেরিয়ালসের মধ্যে, কোনো একটা ইকুইপমেন্টের মধ্যে দিয়ে আমার হচ্ছে যে হিটটা ট্রান্সফার হচ্ছে, ওই হিটটাকে ট্রান্সফার হতে দিচ্ছে না। হ্যাঁ, ধরতে পারছেন বিষয়টা? তাহলে ওটা কীভাবে রাখবো, ইউ ইকুয়াল টু 1/RT। আরটিটা কোথেকে পাবো, আরটিটা হচ্ছে যে ওভারঅল যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ওই সবগুলো সামেশন করে 1 দিয়ে ডিভাইডেড করে দিলে আমার হচ্ছে যে কী হয়ে যাবে, ইউর ভ্যালুটা আমি পাবো। এটা হচ্ছে যে আমার ইউর ভ্যালু হচ্ছে যে হাতে ক্যালকুলেশন করার নিয়ম। ইউর ভ্যালু বিল্ডিং সার্ভে করলে অনেক সময় সিভিল ইঞ্জিনিয়াররা আপনাদেরকে দিয়ে দিবে, বিল্ডিং সার্ভের যে রিপোর্ট থাকে ওটা বেসিক্যালি হচ্ছে যে আপনাদের যারা সিভিল ইঞ্জিনিয়ার থাকে ওরা হচ্ছে যে আপনাদেরকে একটা শিট প্রোভাইড করে, ঠিক আছে? আমাদের এই বিল্ডিংয়ে যখন আপনাদের লোড ক্যালকুলেশন করতে রেসপন্সিবিলিটি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের বিল্ডিং সার্ভের রিপোর্টটা আমাদেরকে সাবমিট করতে হয়। মানে হচ্ছে ওরা আমাদেরকে সাবমিট করলে ওটা থেকে আমরা এই ভ্যালুগুলো পাবো। আর যদি না থাকে আমাদের এভাবে ক্যালকুলেশন করতে হবে, কারণ হচ্ছে যে অ্যাসেট চার্টে কিন্তু আপনি হচ্ছে ম্যানুয়ালিও ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে? একটা পাথরের মধ্যে দিয়েও কী পরিমাণ হিট ট্রান্সফার হবে এটা অ্যাসেট চার্টে দেওয়া আছে। একটা ওয়াল কনক্রিটের মধ্যে দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হবে সেটা অ্যাসেট চার্টে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে যারা এটা এত হেডেক আমাদেরকে নেওয়া লাগে না, অনেক ক্ষেত্রে হচ্ছে দেখা যায় হচ্ছে বিল্ডিং সার্ভে যারা করে সিভিল ইঞ্জিনিয়াররা, তো অবভিয়াসলি ওরা কী ম্যাটেরিয়ালস ইউজ করতেছে অবভিয়াসলি ওরা ক্যালকুলেশন করে, ঠিক আছে না? এই জিনিসগুলো ওদের কাছে থাকে, ওরা প্রোভাইড করে। তাহলে ইউটা বোঝা গেছে? তাহলে আসেন আমরা এটা যদি নর্মালি ক্যালকুলেট করি, তাহলে আমরা একটা ইউর ভ্যালু কীভাবে বের করে সেটা এখন দেখবো অ্যাসেট চার্ট থেকেই দেখব, ঠিক আছে? ধরে নিলাম আমাদের কাছে এখন কোনো বিল্ডিং সার্ভের রিপোর্ট নাই, এখন আমাদেরকে অ্যাসেট চার্ট থেকেই নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা আমি আপনাদেরকে একদম স্ট্যান্ডার্ড ক্যালকুলেশনটা শেখাচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনারা তো অনেক সময় দেখা যাবে হচ্ছে যে বিল্ডিং সার্ভে দিয়ে দিবে, ভ্যালু পাই যাবেন, অনেক সময় দেখা যাবে হচ্ছে যে অনেক ভ্যালু আপনাদেরকে দিয়ে দিচ্ছে, বাট আপনাদের কাছে কোনো ভ্যালুই যদি দেওয়া না থাকে, আপনারা যদি অ্যাসেট চার্ট থেকে করতে বলে, তাহলে সেই নিয়মটাই আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড নিয়মটাই দেখা দিচ্ছি। আচ্ছা, এটা একটা ম্যাথ, ঠিক আছে? আমরা একটা ম্যাথ দিয়ে অ্যাসেট চার্ট থেকে আমরা বিভিন্ন ফর্মুলা নিয়ে ক্যালকুলেশন করার ট্রাই করব, ঠিক আছে? এখন দেখি, তাহলে দেখেন এখানে হচ্ছে যে একটা দেওয়ালের একটা মানে হচ্ছে যে ছবি দেওয়া আছে, ঠিক আছে? একটা দেওয়ালের একটা ছবি দেওয়া আছে, এটা একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দেওয়াল, এটার এই পাশটা হচ্ছে যে ইনসাইড মানে হচ্ছে রুম, ঠিক আছে? এটা রুম, আর এই আউটসাইডটা হচ্ছে যে বাইরের পাশটা। এর মধ্যে এটা হচ্ছে যে আমাদের ওভারঅল দেওয়ালটা, এই দেওয়ালের মধ্যে কী আছে, সে কী আছে এখানে প্রোভাইড করে দিচ্ছে। কী আছে মনে করেন, বাইরের দিকে 8 ইঞ্চি কনক্রিট ব্লক আছে, যেটা সিমেন্টের, যেটা পোলের। এরপর হচ্ছে যে ফ্রেশ ব্রিক দেওয়া আছে, 4 ইঞ্চি ফ্রেশ ব্রিক, হ্যাঁ, ইট, যেটা এই পাশেও একটা এয়ার গ্যাপ আছে, হালকা একটা ফাঁক আছে ধরে নিলাম। এরপরে আবার হচ্ছে কনক্রিটের ব্লক আছে, এরপর হচ্ছে ইনসুলেশন করা। ইনসুলেশন কি, ইন্টেরিয়র ডিজাইনে অনেক সময় আমার কি স্টিকার লাগে, অনেক জায়গায় দেখা যায় হচ্ছে যে বিশেষ করে আমরা নর্মালি না দেখলেও যারা ইউটিউবার থাকে বা কন্টেন্ট ক্রিয়েটর থাকে, ওরা হচ্ছে সাউন্ড যাতে হচ্ছে যে কী না হয়,
যাতে হচ্ছে রিফ্লেক্ট না করে, সাউন্ড যাতে না বাইরে না যায় বা ভিতরে না আসে, ওয়ান কাইন্ড অফ কী করে একটা ইনসুলেশন করে দেয়। ঠিক আছে, ধরে নিলাম এরকম একটা ইনসুলেশন আছে R17 ইনসুলেশন, এরপরে এটার উপরে একটা আছে প্লাস্টার বোর্ড আছে, প্লাস্টার। ঠিক আছে, সবসময় যে এরকম থাকবে বিষয়টা এমন না, জাস্ট আমরা হচ্ছে যে আমাদের ম্যাথের ক্যালকুলেশনের জন্য এটা কি ধরে নিলাম, একটা জিনিস ধরে নিলাম। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে ইউর ভ্যালু বের করতে হবে, মানে হচ্ছে যে এই জিনিসটার মধ্যে দিয়ে কি পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আমার হচ্ছে যে ইনসাইডের মধ্যে আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি যদি আমার ইনডোর লোড ক্যালকুলেশন করতে যাই কি পরিমাণ আমার লোড হবে, তাহলে সেক্ষেত্রে আমার অবভিয়াসলি আমার এটাও ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, আউটসাইড থেকে আমার দেওয়ালের মধ্যে দিয়ে কি পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসতেছে। সেক্ষেত্রে ইউ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ঠিক আছে, এখন ইউর ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আদার্স এখানে মনে করেন যে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, দেখেন এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, কেমন, যেমন হচ্ছে যে 4 ফেজ ব্রিক আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চির একটা হচ্ছে যে ইট আছে, ওই ইটের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স একরকম হবে, তাই না? ঠিক সেমভাবে 8 ইঞ্চি কনক্রিট ব্লকের মধ্যে আমার আর এর ভ্যালুটা অন্যরকম হবে, আর আরেক রকম রেজিস্ট্যান্স দেবে। এয়ার গ্যাপ যেটা আছে, এয়ার গ্যাপ, ইলেকট্রিক্যাল এয়ার গ্যাপ আইডিয়া আছে, ইলেকট্রিক্যাল এয়ার গ্যাপ, ক্যাপাসিটর বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনসুলেশন, হ্যাঁ, তো ওটার মধ্যে দিয়ে আরেক রকমের আরের ভ্যালুটা ডিফারেন্স হবে। ঠিক সেমভাবে কনক্রিট আবার আছে, ইনসুলেশন আছে, ইনসাইড আছে, প্রত্যেকটা আর ডিফারেন্স হবে। ঠিক আছে, এখন এটা তো বিল্ডিং সার্ভে থেকে অনেক সময় কী কী ম্যাটেরিয়াল ইউজ করছে সেটার আর ভ্যালু বা ইউর ভ্যালু সরাসরি দেওয়া থাকে, দেওয়া থাকে। আমি গেসে বলছি হচ্ছে যে আমাদের কাছে কিছু দেওয়া নেই, আমরা এসের চার্ট থেকে ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে সেক্ষেত্রে আমার এখন কী করতে হবে, আমার এসের চার্ট থেকে এই জিনিসটার আর বের করতে হবে, এই কনক্রিটের আর বের করতে হবে, তারপরে ইনসুলেশনের আর বের করতে হবে, এরপর প্লাস্টার বোর্ডের আর বের করতে হবে, এয়ার গ্যাপের আর বের করতে হবে। করার পরে তারপরে সবগুলো আর সামেশন করে আমি ইউর ভ্যালুটা পাবো, কারণ ইউর ভ্যালু কি 1/RT। ঠিক আছে, এখন RT যদি বাইর করতে হয় আমার কি করতে হবে, এই সবগুলোর আর বাইর করতে হবে। বুঝে গেছে? এই যে এখানে তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে, আমাদের আউটসাইডের টেম্পারেচারটা আমরা বাইর করবো। আউটসাইড টেম্পারেচার এসে চার্টে একদম সরাসরি দেওয়া আছে, এরপর আমরা এই সবগুলো বের করবো। তো আসি সিরিয়ালে আমরা একটা একটা করে বের করি। কি, হ্যাঁ দেওয়াল, সাপোজ আপনি ধরে নেন দেওয়াল, হ্যাঁ প্লাস্টার আছে তো, ঠিক আছে, অনেক ওয়ান কাইন্ড অফ ইন্টেরিয়ার ডিজাইন করা আছে। ঠিক আছে, এত মোটা দেয়াল 8 ইঞ্চি 4 ইঞ্চি, এটা তো আপনার এটা তো আপনার ক্যালকুলেশনের সুবিধাতে স্টার্ট করেছে। আমি তো আপনারা শুরুতেই বললাম যে সবসময় এটা আমাদের কি হবে না, সবসময় এটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে না, এটা জাস্ট আমি ক্যালকুলেশন বোঝানোর সুবিধার্থে ইউর ভ্যালুটা কীভাবে বের করবেন এসে চার্ট থেকে সেটা দেখানোর জন্য দিচ্ছি। অবভিয়াসলি এটা আমাদের হাতে নাই, এটা সিভিল ইঞ্জিনিয়ার যারা থাকে ওরা কোন ম্যাটেরিয়ালস ইউজ করতেছে, কোন ম্যাটেরিয়ালস ইউজ করে ওরা বিল্ডিং বানাচ্ছে, এটা ওদের কাছে এটা ওদের প্রায়োরিটি। ইভেন এই ইনফরমেশন জাস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে একটা জাস্ট ক্যালকুলেশন কীভাবে করে ম্যানুয়ালি হাতে ক্যালকুলেশন কীভাবে করে সেটা দেখাচ্ছি। বুঝে গেছে? সবগুলো নাও থাকতে পারে, হ্যাঁ সবগুলো না, অনলি দেওয়াল থাকতে পারে, আবার অনেক সময় দেখা যাবে ইনসুলেশন করা নাই, অনেক সময় দেখা যাবে এয়ার গ্যাপও নাই। ঠিক আছে, এই জিনিসগুলো সব কিছু হচ্ছে যে আপনার সিভিল ইঞ্জিনিয়ারদের ওপর ডিপেন্ড করে। এখানে আপনি সবগুলোই হ্যাঁ জাস্ট দিয়ে দিছি হচ্ছে যে এটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে অ্যাশের চার্ট এমন একটা জিনিস যেখানে হচ্ছে যে প্রত্যেকটা ইকুইপমেন্টের সব কিছু ভ্যালু দেওয়া আছে। যদি কিছু না দেওয়া থাকে আপনি ওই অ্যাশের বুক থেকে টেবিল থেকে ভ্যালু নিয়ে আপনি লোড ক্যালকুলেশন করতে পারবেন। বুঝে গেছে? যদিও বিল্ডিং সার্ভের ইনফরমেশনগুলো ওয়ান কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়াররা এসের চার্ট থেকেও নেয়, ম্যাটেরিয়ালসের অবভিয়াসলি ওরা তো ওগুলো মুখস্থ করে, ওরা যে ম্যাটেরিয়াল সিলেক্ট করতেছে ওই ম্যাটেরিয়ালসের রেজিস্টিভিটি কেমন সেটা অবভিয়াসলি এসের চার্ট থেকে নিবে। ঠিক আছে, তারপরে বিএনবিসির রুলস থেকে নিবে, ওখানে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে এই ম্যাটেরিয়ালসের মধ্যে দিয়ে আমার আর এত থাকে, তো সেটা তো আসলে কেউ মুখস্থ করে। বুঝে গেছে? তাহলে আমাদের আস্তে আস্তে আমরা ক্যালকুলেশনের দিকে আগাই। তাহলে ফার্স্ট ক্যালকুলেশন যেটা আমাদের সেটা হবে হচ্ছে যে কী দেখেন, তাহলে হচ্ছে যে আমাদের প্রথম বের করতে হবে হচ্ছে যে আউটসাইড, বাইরের যে বাতাসটা আছে ওই বাতাসের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সেটা আমরা কোথায় পাবো, এই যে অ্যাশের হ্যান্ডবুক চ্যাপ্টার 16 টেবিল নাম্বার 10। ঠিক আছে, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, এই জিনিসগুলো আমি হচ্ছে যে আলাদা করে আপনাদেরকে দিয়ে রাখছি, পিডিএফের মধ্যেও হাইলাইট করে রাখছি। বুঝে গেছে? তাহলে এখানে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার হচ্ছে যে আমি যদি যাই এখানে লিখে দিচ্ছি দ্য টেবিল ইজ ক্লিয়ারলি প্রোভাইড ইন ডাটা বুক লোড ক্যালকুলেশন পেজ 3। এই দুটো ফাইলই আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পেজে যদি আমি যাই, 3 নাম্বার পেজে যদি আমি যাই দেখেন এই যে এই চারটা আছে, একদম ক্লিয়ারলি আছে। পিডিএফ করার কারণে অনেক সময় প্রেজেন্টেশন থেকে পিডিএফ করতে গেলে অনেক সময় একটু ব্লার হয়ে যায়। ঠিক আছে,
তাহলে দেখেন আমি যদি একটা জিনিস খেয়াল করে দেখি, আপনারাও খেয়াল করে দেখেন, এই যে আমি হচ্ছে যে আউটসাইডের এয়ার নিচ্ছি। সাপোজ এখানে দেখেন আউটসাইডের এয়ারের জন্য আমার কি দেওয়া আছে, এখানে আউটডোর দেওয়া আছে, এনি পজিশন আউটডোর এয়ার। এই দেখেন অ্যাট 15 MPH ওয়াইন্ড ফর উইন্টার, 7.5 MPH ওয়াইন্ড ফর সামার। ঠিক আছে, আপনি যে কোনো দুটো থেকে একটা ভ্যালু নিতে পারেন। এখানে দেখেন নন রিফ্লেক্টিভ, ঠিক আছে, বাইরের যে বাতাসটা আছে ওটার মধ্যে আমাদের হিট কোনো রিফ্লেক্ট হবে না। ঠিক আছে, রিফ্লেক্টিভ যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর জন্য এখানে আলাদা ভ্যালু দেওয়া আছে। এখানে আর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সিরিয়ালি দেওয়া আছে, খেয়াল করছেন? বুঝা গেছে? তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে যে আমাদের কি এই ভ্যালুটা আমরা নিলাম 0.17 রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে যে বাতাসের রেজিস্ট্যান্স, যেটা আমরা হচ্ছে যে আমাদের ওই ম্যাথের জন্য ইউজ করব। বুঝে গেছে? হ্যাঁ, সামার বা আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 0.25 নিতে পারেন। এখন আমরা নিলাম হচ্ছে 0.17, আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে। নর্মালি হচ্ছে যে আমাদের কি বাতাসের জন্য। ঠিক আছে, এই যে দেখেন আউটসাইড এয়ার 0.17, এখানেও আমি তারপরে মার্ক করে রাখা আছে, আপনারা যাতে পরে স্টাডি করতে গেলে আপনাদের টেবিলে যে খুঁজতে না হয়, টেবিলের নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে মার্ক করে দেওয়া আছে। এই দুটা শিটই আপনাদেরকে প্রোভাইড করবো বাসায় ক্যালকুলেশন প্র্যাকটিস করার জন্য। বুঝা গেছে? তাহলে আমি প্রথম রেজিস্ট্যান্সটা পাই গেছি। এরপরে আমাদের যদি ছবির সাথে আমরা মিলাই, তাহলে এরপরে আমাদের কী ছিল, এরপরে ছিল আমাদের হচ্ছে যে 4 ইঞ্চি কনক্রিট ব্রিক ছিল। ঠিক আছে, এই 4 ইঞ্চি ফেস ব্রিক ছিল, মানে ইট ছিল। তাহলে আমাদের ওই জিনিসটার এখন কি লাগবে, তাহলে সেটা আমরা কোথায় পাবো, সেটা পাবো হচ্ছে যে আমাদের টেবিল নাম্বার 1-এ অ্যাসের চ্যাপ্টার হচ্ছে 17, সেটা হচ্ছে আমার কি বুঝে যাচ্ছে, জিনিসগুলো বুঝে যাচ্ছে? না বুঝলে বলবেন। পেজ নাম্বার 6-এ এই টেবিলটা আমি দিয়ে দিছি। ঠিক আছে, এখানে আসেন, পেজ নাম্বার 6, এই যে এটা একটু ছোট করি, আপনারা হচ্ছে যে আপনাদের সুবিধা মতো এগুলো ছোট বড় করতে পারবেন। আমি হচ্ছে কাট করে দেওয়া আছে এখানে। লোড ক্যালকুলেশনে ম্যানুয়ালটা একটু ওয়ান কাইন্ড অফ বোরিং। দেখেন এখানে আবার হচ্ছে রেজিস্ট্যান্সের পাশাপাশি কন্ডাক্টিভিটিও দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি উপরের দিকে একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম ইন করি, এখানে এই জিনিসটা লেখাটা বুঝে যাচ্ছে আপনাদের, কন্ডাক্টিভিটি। এই ভ্যালুগুলো হচ্ছে যে আমার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে কি ট্রান্সফার হতে পারবে ইজিলি, হচ্ছে যে কন্ডাক্ট করতে। আর রেজিস্ট্যান্সটা আমরা লাগবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু, তাই না? পাশের যে কলামটা আছে এই কলামটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স। বুঝা গেছে? এখন আমার লাগবে হচ্ছে যে 4 ইঞ্চি ব্রিক। ঠিক আছে, এখন এই পাশগুলোতে আপনি খুঁজে দেখবেন হচ্ছে 4 ইঞ্চি ব্রিক কোথায় আছে। হ্যাঁ, এটা যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে আছে, সরি, একটা পেজে না আনার কারণে একটু কষ্ট হয়ে যায় দেখানো। এই যে এখানে দেখছেন ব্রিক ইট। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হচ্ছে যে কি আপনার কন্ডাক্টিভিটি এই পাশে যে ভ্যালুগুলো ছিল আমরা কিছুক্ষণ আগে দেখছি, এই পাশের ভ্যালুগুলো, এই কলামটা ছিল হচ্ছে যে বেসিক্যালি এই যে আমার পিছিয়ে করা শুরু করছে, এই পাশের ভ্যালুগুলো যেগুলো হচ্ছে ছিল হচ্ছে যে আমার রেজিস্টিভিটি, এই পাশের রেজিস্টিভিটি ছিল, এই পাশেরগুলো ছিল হচ্ছে যে আমার কন্ডাক্টিভিটি। এখন যদি আমার রেজিস্টিভিটি সরাসরি না দেওয়া থাকে, আমার কন্ডাক্টিভিটি থেকে বাইর করতে হবে। কন্ডাক্টিভিটি কি রেজিস্ট্যান্সের উল্টা। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে আমার ইজিলি ফ্লো হতে পারবে, খুব বেশি ফ্লো হতে পারে, আর রেজিস্টিভিটি হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বার। ঠিক আছে, তাহলে ইনভার্স করে দিলে আমার বেড়ে যাবে, যে এই যেগুলোতে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকবে না ওগুলোকে হচ্ছে যে আপনার কন্ডাক্টিভিটির ভ্যালু থেকে আপনি বের করতে পারবেন। তাহলে এখানে ভ্যালু কত আছে, 8.4 টু 10.2, এটার মধ্যে থেকে আপনি যে কোনো ভ্যালু নিতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন ওটা হচ্ছে যে আপনার সুবিধার জন্য হচ্ছে যে আমাদের দেখেন কত 9 নিছে, 8.4 আর হচ্ছে যে 10.2 এর মধ্যে থেকে আমার 9 নিছে। ঠিক আছে, 9 নিয়ে এটা রেজিস্ট্যান্সটাকে হচ্ছে যে আমার ইনভার্স করে দিলে আমার কী হয়ে যাবে, আমার কন্ডাক্টিভিটিটা ইনভার্স করে দিলে বেসিক্যালি আমার হচ্ছে যে কি রেজিস্ট্যান্সটা বাইরে যাবে। তাহলে 1/9, তাহলে কত আছে 0.11 পার ইঞ্চ। দ্যাট মিনস হচ্ছে কি আমার 1 ইঞ্চি ব্রিকের জন্য আমার রেজিস্ট্যান্স হতো কত, 0.11। তো আমার ওখানে পোর্শনে কি কত ছিল, 4 ইঞ্চি ছিল, তাহলে আমার 4 দিয়ে ওটাকে গুণ করতে হবে। তাহলে 0.4 ইন্টু 0.11, তাহলে বাইরে হবে কত, 0.44। তাহলে আমি হচ্ছে 4 ইঞ্চি ব্রিকের রেজিস্ট্যান্স পাই গেছি, কত পাইছি, 0.44। এভাবে আপনি এসে 4 থেকে প্রত্যেকটা বের করতে পারেন। আমরা সিরিয়ালে যাবো। এরপরে আমার ছিল হচ্ছে যে কি কোনটা, হ্যাঁ এখানে এটা যেটা আছে এটা 1, যেহেতু এখানে ব্রিক যেটা আছে এখানে তো
নর্মালি দেওয়া আছে, তার মানে 1 ইঞ্চির জন্য, ঠিক আছে। আর ওই যে 9 যে এটা কি 9 ইঞ্চির জন্য দেওয়া? 9 ইঞ্চি না, ওটার ভ্যালু কন্ডাক্টিভিটির ভ্যালু 8.4 টু 10.2 ভিতরে আপনি যে কোনো একটা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, বোঝা গেছে। ওই স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওই ভ্যালুটার মধ্যেই থাকে, ঠিক আছে। এখন ওরা ক্যালকুলেশনের সুবিধাতে ধরে নিলাম আমি 9 দিলাম, আপনি চাইলে 10ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার ওই ব্রিকের স্যার ইয়া কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি পার ইঞ্চি। হ্যাঁ, পার ইঞ্চি হচ্ছে যে আমার কন্ডাক্টিভিটি দেওয়া ছিল হচ্ছে যে কত, ওরা সরাসরি ভ্যালু দেয় নাই, ওরা দিচ্ছে হচ্ছে যে 8 পয়েন্ট, এই যে আমার হ্যাঁ 8.4 টু 10.2 পর্যন্ত। এখন ওটা হচ্ছে ভ্যারিয়েশন ছিল, ওটার ভিতর থেকে আপনি যে কোনো একটা ভ্যারিয়েশন নিতে পারেন। এখন যেহেতু 8.2 8.4 আর 10.2 ছিল, ওটা মাঝের একটা ভ্যালু নিচ্ছে 9, বুঝা গেছে। এই যে এখানে ওই জন্যই আসলে বেসিক্যালি কি লিখছে, ভ্যালু অফ কন্ডাক্টিভিটি ইজ টেকেন অ্যাজ পার 9 পার ইঞ্চ, ঠিক আছে। এখন এটা ছিল হচ্ছে যে 1 ইঞ্চির জন্য, আমাদের যে ব্রিকটা ছিল ওটা হচ্ছে 4 ইঞ্চি ব্রিক, তাহলে আমি এটা ছিল কন্ডাক্টিভিটি, আমার লাগবে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স বের করতে হলে আমার কী করতে হবে, 1 বাই কন্ডাক্টিভিটি, তাহলে ঠিক আছে 1/9, তাহলে 0.9 পার ইঞ্চি, দ্যাট মিনস আমার রেজিস্ট্যান্স আছে 0.11, তাহলে ওটাকে আমি 4 দিয়ে গুণ করে আমার 4 ইঞ্চি ব্রিকের জন্য আমার কি পাবো, রেজিস্ট্যান্স পাবো 0.44, বুঝা গেছে। এখানে পাশে ছবিতে ডিনোটেশন করা আছে, হাইলাইটও করা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিয়ারলি প্রেজেন্টেশন থেকে আসলে পিডিএফ করলে বুঝে যায় না, বিধায় আমি আলাদা করে ডক ফাইলের মধ্যে ফাইল টেবিলগুলো ক্লিয়ারলি রাখছি, যাতে করে আপনাদের স্টাডি করতে সুবিধা হয়, বুঝে গেছে। আবার এখানে লেখাও দিছি, আপনার কষ্ট করে খুঁজতে হবে না যে ডক ফাইলে হচ্ছে যে কোন টেবিলটা, তার টেবিল ইজ ক্লিয়ারলি প্রোভাইড ইন ডাটা বুক লোড ক্যালকুলেশন পেজ 6। আমি আপনাদেরকে লোড ক্যালকুলেশনের জন্য অবভিয়াসলি এটা এই দুটো জিনিস দিয়ে দিই, ঠিক আছে। কারণ হচ্ছে লোড ক্যালকুলেশন অনেক বড় একটা জিনিস, এটা শিখতে হবে হাতে ধরে, ওটা আসলে ভিডিও থ্রোতে আসলে আমি যদি ভিডিও করি, ওই ভিডিওতে এই জিনিসগুলো আসলে ভালো করে বোঝাবে না। এই যে অ্যাসেট চার্ট, এত বড় চার্টের মধ্যে যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আসলে ক্লিয়ারলি বোঝাবে, বুঝে গেছে। এটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, আজকে প্রোভাইড করে দিব রাতের মধ্যে, গ্রুপে দিয়ে দিই, এটা ক্লাসরুমে না, আমি ফাইল দুটো হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, বুঝে গেছে। তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপরে 4 ইঞ্চ ব্রিকের পরে ছিল হচ্ছে যে আমাদের 8 ইঞ্চি কনক্রিট ব্লক, সিমেন্টের ব্লক যেটা, সেটা ছিল। এখন আমাদের হচ্ছে সিমেন্টের ব্লকের জন্য আমার এসে 4 থেকে কী করতে হবে, আমার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, রাজু একটু পরে আসতে আমরা একটা বলি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে লোড ক্যালকুলেশনের জন্য ইউর ভ্যালু বের করতেছিলাম। ইউটা আসলে কি, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, মানে হচ্ছে আমার কোনো একটা যে ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারের মধ্যে দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসতে পারে, বুঝা গেছে। এখন এই ইউর ভ্যালুটা আমাদের লাগবে, কারণ হচ্ছে যে কি আমার একটা কন্ডিশন যে স্পেস আছে, ওই স্পেসের মধ্যে বাইর থেকে হিট ট্রান্সফার হয়ে, যেহেতু হিট ট্রান্সফারের 3টা প্রশ্ন আমরা পড়ছি, একটা হচ্ছে যে কি হিট ট্রান্সফার বাইর থেকে হয়ে দেওয়ালের ভিতর দিয়ে আসতেই পারে ভিতরে, তো ওই একটা ব্যারিয়ারের মধ্যে দিয়ে, একটা দেওয়ালের মধ্যে দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসতে পারে সেটাই আমরা বের করতেছি, ঠিক আছে। ইউর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, ইউ ইকুয়াল টু 1/r, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে হচ্ছে যে আমার যে দেওয়ালটা আছে, দেওয়ালের ভিতর দিয়ে যে হিটটা ট্রান্সফার হয়ে আসতেছে, ওটার মধ্যে কী পরিমাণ সে বাধা পাচ্ছে, ওই বাধাগুলো সবগুলো বের করলেই আমি ইউগুলো বের করতে পারবো, ঠিক আছে। এখন আরগুলো বের করতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 8 ইঞ্চি কনক্রিট ব্লক, ওটার রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা পাবো কোথায়, অ্যাশের চার্টে পাবো, সেটা হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 7-এ আছে। এটা হচ্ছে যে আমার টেবিল নাম্বার 1, চ্যাপ্টার হচ্ছে 17, ঠিক আছে। আমি যদি যাই আবার পেজ নাম্বার 7-এ, আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখেন আমরা বের করতেছিলাম কি, এই যে 8 ইঞ্চি কনক্রিট ব্লকের ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখানে 8 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে কনক্রিট 8 ইঞ্চি কনক্রিট 136 LB বাই ফিট কিউব, ঠিক আছে। যেটা হচ্ছে যে আমি যদি পিডিএফের সাথে একটু ম্যাচ করাই, তাহলে আপনারা দেখবেন পিডিএফে আমাদের কী দেওয়া ছিল, 8 ইঞ্চি কনক্রিট ব্লক, আবার হচ্ছে যে কি 136, এটা হচ্ছে যে কি পাউন্ড বাই হচ্ছে যে ফিট কিউব। এটা যদি আমরা ভ্যালুটা নিই তাহলে কত পাবো, এটা হচ্ছে যে আমরা এটার ভ্যালুর মধ্যে পাবো, সেটা হচ্ছে যে 1.11 থেকে হচ্ছে 0.97, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। একটা পাশ ছিল হচ্ছে যে আমাদের ফার্স্টের রোটা ছিল হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি, আমার হচ্ছে কার্সর কি দেখা যায়, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যে বেসিক্যালি আমাদের কন্ডাক্টিভিটি, পরেরটা ছিল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এখানে দেখেন, যদি আমি আর একটু জুম করি, এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে দেখছেন এখানে লেখা আছে, অ্যাশের চার্টেই সব কিছু আপনি পাবেন। এই যে আমার এই যে 8 ইঞ্চি, ঠিক আছে। আবার হচ্ছে যে এই যে 136 LB,
ঠিক আছে। ফিট কিউব কনক্রিট এটা হচ্ছে যে আমার 1.1 থেকে 0.9 রেজিস্ট্যান্স, ঠিক আছে, বোঝা গেছে অ্যাশের চার্টে। এটা যদি আমি এখন যাই আবার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি আবার যাচ্ছি পিডিএফে, আপনারা যদি না বুঝেন বলবেন, আজকে ক্লাসটা একটু লেংথি হবে যেহেতু ক্যালকুলেশনের ক্লাস। তো সেখানে আমি কনক্রিট ব্লক 8 ইঞ্চির জন্য 1.1 যেটা হাইস্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটাই আমি ধরে নিলাম 1.1। এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে যে 3/4 ইঞ্চ এয়ার স্পেস, এয়ার গ্যাপ যেটা মাঝখানে ছিল দেখাইছিল, ঠিক আছে, এয়ার গ্যাপটা বের করতে হবে আমাদেরকে। তো এয়ার গ্যাপ মানে কি, ওয়ান কাইন্ড অফ আমাদের বাইরের কি, বাইরের বাতাসটা, এয়ার স্পেসটা, মানে হচ্ছে যে এই এয়ার গ্যাপটা বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাশের চার্ট থেকে নেওয়া লাগে না, এটা বেসিক্যালি আমরা আমাদের সুবিধার জন্য 1ই ধরে নিই, রেজিস্ট্যান্স 1, ঠিক আছে, এয়ার গ্যাপের রেজিস্ট্যান্স আমরা 1 ধরে নিই। এরপর হচ্ছে আবার আমাদের কনক্রিট ব্লক ছিল 8 ইঞ্চি, তাহলে কনক্রিট ব্লক 8 ইঞ্চির জন্য আমরা অলরেডি একবার বাইর করছি, তাহলে পরবর্তীতে এয়ার গ্যাপের পরে আবার ছিল, তাহলে সেটার জন্য আমরা সেম ভ্যালুটাই আবার ইউজ করব 1.1, ঠিক আছে। এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে যে আমাদের R17 ইনসুলেশন, একটা ইনসুলেশন ছিল, বুঝা গেছে। তাহলে R17 ইনসুলেশনের আমার হচ্ছে যে কী পাবো, ফাইবার ইনসুলেশন, যেহেতু R17 লেখেই দিছে, রেজিস্ট্যান্স 17, তবে ভ্যালুটাও তাহলে আমার কত হবে 17, R17 ইনসুলেশন লিখে দিচ্ছে, তাহলে ফাইবার ইনসুলেশন ধরে নিলাম আমার হচ্ছে যে কত, যে ইনসুলেশনটা ছিল ওই ইনসুলেটার রেজিস্ট্যান্স হচ্ছে কত 17, কারণ ওটার নামের মধ্যে রেজিস্ট্যান্স দেওয়া ছিল R-17। এরপরে ছিল হচ্ছে যে আমাদের 1/2 ইঞ্চি প্লাস্টার বোর্ড, ঠিক আছে, 1/2 ইঞ্চি প্লাস্টার বোর্ড আমরা পাবো কোথায়, ওই সেম আমাদের চার্টে পাবো, সরি ঠিক আছে, পেজ নাম্বার 4-এ আমার কি আছে, পেজ নাম্বার 4, ঠিক আছে। এই পেজ নাম্বার 4-এর মধ্যে দেখেন এই যে আমাদের হচ্ছে যে কি আছে, গ্লাস ফাইবার বোর্ড, ঠিক আছে, গ্লাস ফাইবার বোর্ড বিভিন্ন বোর্ডের ইয়ে দেওয়া আছে এখানে, সেখান থেকে আমি ভ্যালুটা নিলাম, কত 1.1, আমাদেরটা কত ছিল, আচ্ছা প্লাস্টার বোর্ড ছিল ওটা না, তাহলে প্লাস্টার বোর্ডটা আমরা বের করি, প্লাস্টার বোর্ডটা কোথায়, এই যে এটা আমি একটু ভুল করছি, এটা হচ্ছে 5 নাম্বার পেজ হবে, আমি টাইপিংয়ে 4 নাম্বার লিখেছি, এই যে জিপসাম আর প্লাস্টার বোর্ড, ঠিক আছে, জিপসাম আর প্লাস্টার বোর্ডের আমার এটা ছিল কি কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি কিন্তু আমার কাছে দেওয়া নেই, খেয়াল করছেন 1.1 আছে, তাহলে সেম প্রসেসে আমাদেরকে রেজিস্টিভিটি বের করতে হবে 1/r, ঠিক আছে। তো 1/r দিয়ে আমি ভ্যালু বের করলে আমার কত আসে 0.9, এটা ছিল হচ্ছে যে আমার 1 ইঞ্চির জন্য, তাহলে 1/2 ইঞ্চির জন্য আমার বের করতে হবে, 1/2 ইঞ্চি করতে হলে আমার কি করতে হবে, হাফ দিয়ে গুণ করে দিলে বেড়ে যাবে, তাহলে কত আসে 0.45, ঠিক আছে। তাহলে এরপরে ছিল হচ্ছে যে আমাদের ইনসাইড এয়ার রেজিস্ট্যান্স, তাহলে ইনসাইড এয়ার রেজিস্ট্যান্স ওই সেম আগের যে চারটা ছিল ওই চারটাতেই আমরা দেখব, আমাদের হচ্ছে যে কি একদম ফার্স্ট টেবিল, এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পাশটা ছিল হচ্ছে যে ইনডোরের জন্য, ঠিক আছে, নিচের পোর্শনটা ছিল আউটডোরের জন্য, এই পাশটা হচ্ছে যে আমার ইনডোরের জন্য। ইনডোরের জন্য আমরা নর্মালি হচ্ছে যে আমাদের যেহেতু ভার্টিক্যাল, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালের এটা ইয়ে নিলাম, আপনার যখন যেটা দরকার হবে ডিজাইন ভেরিয়েশন যেভাবে আসবে আপনি সেক্ষেত্রে সেভাবে নেবেন। তাহলে এখানে হচ্ছে যে ক্যালকুলেশনের সুবিধার্থে হচ্ছে যে ভার্টিক্যালটা নিছে, এটা হচ্ছে ভ্যালু কত 0.68, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু 0.68, এটা আমি দেখাচ্ছি কি একদম এসের চার্ট থেকে ভ্যালু নিয়ে আপনি ক্যালকুলেশন, ঠিক আছে, আপনার কাছে কোনো ভ্যালু দেওয়া নাই, একদম এসের চার্ট থেকে নিয়ে আপনি করতেছেন, কিন্তু আপনার লোড ক্যালকুলেশন করলে অবভিয়াসলি আমার বিল্ডিং সার্ভে করে হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে দিই। যদি আমাদের কাছে কোনো ভ্যালু না দেওয়া থাকে আমরা সেক্ষেত্রে এসের চার্ট থেকে যদি করি একদম মানে হচ্ছে যে কনস্ট্যান্ট যে ক্যালকুলেশন ওই যে ক্যালকুলেশনটাই আমার আপনাদেরকে দেখাচ্ছি, বুঝা গেছে। তাহলে আমার হচ্ছে যে আউটসাইড ইনসাইড এয়ারের জন্য আমি ভ্যালু ধরে নিয়েছি কত রেজিস্ট্যান্স 0.68, কোথেকে পাইছি বুঝতে পারছেন, বুঝা গেছে, কেউ না বুঝলে অবশ্যই বলবেন। তাহলে ইনসাইড এয়ার লেখা হচ্ছে 0.68, তাহলে আমি আমার যে দেওয়ালটা ছিল ওই দেওয়ালের মধ্যে যতগুলো ম্যাটেরিয়াল ছিল সবগুলো ম্যাটেরিয়ালে আর ভ্যালু আমি বের করছি এসের চার্ট থেকে, তাহলে আমার ইয়ের ভ্যালু বের করার জন্য সবগুলোকে এখন কী করতে হবে, সামেশন করতে হবে। এখন তাহলে আমার কী করতে হবে, সামেশন করতে হবে, ঠিক আছে। তো সামেশন করলে আমার কত আসে দেখেন, টোটাল আর আমি আউটসাইড এয়ার পাইছি 0.17, তারপর হচ্ছে যে 4 ইঞ্চি ফেসের আর পাইছি 0.44, 8 ইঞ্চির জন্য 1.11,
তারপর হচ্ছে এয়ার স্পেসের জন্য পাইছি 1, এয়ার স্পেসে এটা কনস্ট্যান্ট 1 ধরছি। তারপরে কনক্রিট ব্রিক আবার 1.1, ফাইবার ইনসুলেশন 17, ঠিক আছে। ঠিক সেমভাবে হচ্ছে যে আমি সবগুলো কি বের করছি, আমার রেজিস্ট্যান্স বের করছি। এই সবগুলো সামেশন করলে আমার দাঁড়াবে কত, 21.96, 21.96। তাহলে ওভারঅল ইউর ভ্যালু আমি কেমনে পাবো, 1/RT করলে 0.1/RT মানে কত, 1 বাই হচ্ছে যে 21.96, সরি 21.96। আমি পেন ইউজ করতে পারতেছি না, আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে। এটা কেন হইতেছে বুঝতেছি না আসলে। 21.96 এটাকে ডিভাইড করলে আমার 0.045 আসতেছে। তাহলে এই ইউর ভ্যালুটা মানে হচ্ছে যে আমি যদি এটাকে একটা কন্ডিশন রুম ধরি, এই রুমের জন্য যে এই পাশে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের মধ্যে দিয়ে আমার কি আসবে, কি পরিমাণ হিট আসবে, 0.04 হিট ট্রান্সফার হইতে পারে, ঠিক আছে। এটা তো আমরা নর্মালি বুঝতেছি যে খুব স্লোলি হবে, খুব আস্তে হবে। এটা আসলে ভ্যালুটা দেখে এখন আসলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে খুব আস্তে আস্তে, খুব কম পরিমাণ হিটই, তবে হিট ট্রান্সফার হবে, এটা ঠিক, ঠিক আছে। ডাইরেক্ট ভ্যালু, ডাইরেক্ট ভ্যালু এটা এক্সেল। এখন দেখেন এই ইউর ভ্যালুটা কিন্তু এক্সেল ফাইলে আমাদের এভাবে ক্যালকুলেশন করা লাগে না। E20 এক্সেল শিট যেটা আছে সেই শিটটাতে আমাদের হচ্ছে সরাসরি ইউর ভ্যালু বসাইতে হবে। তখন ওই ভ্যালুটাতে আমি ডাইরেক্ট সরাসরি কী বসাবো, 0.045, বুঝে গেছে। সেই ক্যালকুলেশন করে আদার্স ভ্যালুগুলো আমাদেরকে দিবে। এই ক্যালকুলেশনগুলো হচ্ছে বিল্ডিং সার্ভে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো থেকে এই ইউর ভ্যালুটা হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার থাকবে ওই সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে প্রোভাইড করে দিবে। বিল্ডিং সার্ভে যে রিপোর্ট থাকে ওই রিপোর্টের মধ্যে পাবো। আমি বারবারে বলতেছি এটা হচ্ছে যে একদম স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমি 104 থেকে নিয়ে করতেছি, বুঝে গেছে। হ্যাঁ, অ্যানালগ সিস্টেম এটা আমার। তাহলে এই ইউটা কি বোঝা গেছে, ইউ কীভাবে ক্যালকুলেশন করবেন আপনারা এখন পারেন, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আপনারা এখন পারবেন, প্র্যাকটিস তো অবশ্যই করবেন। এরপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে যে আমাদের সিএলটিডি। সিএলটিডি হচ্ছে যে কি, কমন লোড টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্সটা কি, যেটা আমি বলতেছিলাম, দেখেন নর্মালি হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা যে টেম্পারেচারটা ধরি ওটা কিন্তু আমাদের কি হয়, ভেরিয়েশন হয়, তাই না। কেন ভেরিয়েশন, আমি হচ্ছে যে আমাদের ওয়েদার চেঞ্জ হইতেছে, তারপর হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়াল চেঞ্জ হতেছে, আউটসাইডে একরকম এয়ার থাকে, ভিতরে একরকম এয়ার থাকে। তো সব কিছুর ওপর ডিপেন্ড করে আসলে আমি কনস্ট্যান্টলি একটা টেম্পারেচার আমি ধরে কাজ করতে পারি না, ঠিক আছে। কারণ হচ্ছে আমার টেম্পারেচার মিন টাইম হচ্ছে আমার টেম্পারেচার ভ্যারিয়েশন হয়। তো এই জিনিসটাই হচ্ছে যে আমার হচ্ছে যে কি, থিওরিটিক্যালি যে টেম্পারেচার ডিফারেন্সটা আছে সেই টেম্পারেচার ডিফারেন্সটাকে আমি হচ্ছে যে কি বলতেছি, ইনডোর আর আউটডোরের যে টেম্পারেচার ডিফারেন্স সেটাকে আমি বলতেছি সিএলটিডি, কমন লোড টেম্পারেচার ডিফারেন্স। সেটা কি আমরা আস্তে আস্তে সেটাও ক্যালকুলেশন করে বের করা যায়, যাতে করে আমি হচ্ছে যে একটা ভ্যালু ক্যালকুলেশন করে নিয়ে নিলে সেটা হচ্ছে যে আমার ওভারঅল যে ভ্যারিয়েশনগুলো হয় সেটাকে আসলে খুব বেশি ইফেক্ট না করে, বুঝা গেছে। তাহলে দেখেন আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে আমার সিএলটিডিসি কি, দেখেন সিএলটিডিসি ইজ এ থিওরিটিক্যাল টেম্পারেচার ক্যালকুলেশনের জন্য, থিওরিটিক্যাল টেম্পারেচার ডিফারেন্স দ্যাট অ্যাকাউন্টস ফর দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ ইনসাইড অ্যান্ড আউটসাইড এয়ার টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমার এই যে ভ্যালুটা আমি টেম্পারেচার ডিফারেন্সটা নিচ্ছি, এটার মধ্যে কী কী ইফেকশন আছে সেটা হচ্ছে আমার কি, আউটডোর আর ইনডোরে যে টেম্পারেচার ডিফারেন্স সেটা, তারপরে ডেইলি টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে সেটা, তারপরে সোলার রেডিয়েশন, সূর্যের তাপমাত্রা এক সময় এক এক রকম থাকে, ঠিক আছে, এটাও এসের চার্টে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে হিট স্টোরেজ ইন দ্য কনস্ট্রাকশন মাস, দ্যাট মিনস হচ্ছে কি আমার যে বিভিন্ন আদার্স যে ইয়েগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, যেমন মনে করেন যে এই যে যেমন হিট গেইন ফ্রম দ্য ওয়াল, রুফ, ফ্লোর, গ্লাস, বিভিন্ন যে ম্যাটেরিয়ালসগুলো আছে ওই ম্যাটেরিয়ালসগুলোর থ্রুতে হিট ট্রান্সফার যে হয়ে আসতেছে ওইগুলোর জন্য আমার একটা কী হচ্ছে, টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে। তো এই সবগুলোকেই এই যে ভেরিয়েশনটা হচ্ছে ওই ভেরিয়েশনটাকে একটা কনস্ট্যান্টলি কাজ করার জন্য আমি একটা নতুন টেম্পারেচার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে কমন লোড টেম্পারেচার ডিফারেন্স, সিএলটিডিসি। এই ভ্যালুটা আমি কীভাবে বের করতে পারবো, দেখেন স্ট্যান্ডার্ড কন্ডিশন ফর দ্য ভ্যালু অফ সিএলটিডিসি প্রোভাইড ইন দ্য টেবল ইনডোর টেম্পারেচার কত, 78 ডিগ্রি ফারেনহাইট ডিবি। এটা হচ্ছে যে ক্যালকুলেশন সুবিধার্থে মনে করেন যে ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ডার্ড ধরো, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়ান। আবার এস্টের চার্টে কিন্তু হচ্ছে যে আপনার এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। আমি হচ্ছে যে আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমি ধরে নিলাম হচ্ছে যে আমার ইনডোরের টেম্পারেচার এখন কত, 78 ডিগ্রি ডাইভাল টেম্পারেচার, মানে হচ্ছে আমি টেম্পারেচার দিয়ে এখন ইনডোর টেম্পারেচার নিচ্ছি, এই সরি আমার হচ্ছে থার্মোমিটার দিয়ে হচ্ছে আমার ইনডোর টেম্পারেচার নিচ্ছি, ইনডোর টেম্পারেচার আমার কত দেখাচ্ছে, 78 ডিগ্রি ফারেনহাইট। সেটা হচ্ছে যে বেসিক্যালি ক্যালকুলেশন করলে 25 বা 26 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে একটা ভ্যালু হবে, ঠিক আছে। এরপরে আউটডোর এভারেজ টেম্পারেচার অন দ্য ডিজাইন ডে 85 ডিগ্রি ফারেনহাইট
ডিভি। দ্যাট মিনস হচ্ছে কি আউটডোরে যে টেম্পারেচারটা আছে ওটা একটা টেম্পারেচার আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরে নিলাম কত 85 ডিগ্রি কত ডাইভাল টেম্পারেচার, ঠিক আছে, যেটা নর্মালি আমাদের মেজারমেন্ট করলে যেটা দেখায় ওটাই মিটার, ঠিক আছে। এরপরে আমি ধরে নিলাম ডেট, আজকে হচ্ছে জুলাই 21 তারিখ। এগুলো কেন বলতেছি, এটা হচ্ছে যে আপনার আমাদের ক্যালকুলেশন করার সময় আমাদেরকে এই সবগুলো জিনিসই হচ্ছে যে আমাদেরকে কী করতে হয়, স্ট্যান্ডার্ডলি ক্যালকুলেশন করতে মেনটেন করতে হয়। আপনার কোন দিন আপনি ডিজাইন করতেছেন, প্লাস হচ্ছে যে আপনার ওয়েদার কেমন আছে, সোলার মানে তখন কয়টা বাজতেছে, দুপুর মানে হচ্ছে 2টার সময় একরকম সোলার রেডিয়েশন থাকে, 4টার সময় একরকম থাকে। আমার যে গ্লাস আছে, উইন্ডোজ আছে, ওই উইন্ডোজ বিভিন্ন রকমের হইতে পারে, কালো হইতে পারে, নীল হইতে পারে, ওগুলোর উপরেও কিন্তু আমার হিট ট্রান্সফার হয়ে আসার ভেরিয়েশনটা বিভিন্ন রকম হইতে পারে। এই কারণে অ্যাশের মধ্যে সব কিছু আমাদের প্রোভাইড করা আছে, এগুলো আমাদের কী করতে হয়, জাস্ট খুঁজে খুঁজে বের করে ক্যালকুলেট করতে হয়। তো এই যে কমন লোড টেম্পারেচার ডিফারেন্স যেটা, এটা বের করার জন্য আমি ধরে নিলাম আমার ইনডোরের যে টেম্পারেচারটা সেটা হচ্ছে বেসিক্যালি কত 78 ডিগ্রি ফারেনহাইট, আর বাইরের যেটা আছে সেটা হচ্ছে যে 85 ডিগ্রি ফারেনহাইট। আর একটা ডেট, যে কোনো একটা ডেট ধরে নিলাম, জুলাই 1 মানে এই 21 তারিখ ধরে নিলাম। আর লোকেশন হচ্ছে যে আমার এক্সাক্ট যে প্রজেক্টটা আছে, যেই লোকেশনের জন্য আমি লোড ক্যালকুলেশন করতেছি সেটা হচ্ছে যে 49 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। লঙ্গিটিউড ল্যাটিটিউড আরও ডিটেলসে আসবো, জাস্ট আমি বলতেছি এইটা হচ্ছে যে আমার যে ম্যাপটা আছে, আমার ওয়ার্ল্ড ম্যাপ যেটা আছে ওই ম্যাপের হিসাব করলে আমার হচ্ছে যে আমার যে বিল্ডিংটা আছে, যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে যে 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে আছে। যেমন আমার গুগল ম্যাপে কোনো একটা পজিশন বা কোনো একটা প্লেস সার্চ করলে কিন্তু আমার লঙ্গিটিউড ল্যাটিটিউডও কিন্তু আমাদের নিচে শো করে, খেয়াল করবেন, যেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, ঠিক আছে। ওটার বেসিসেই আসলে আমাদের প্লেসমেন্টগুলো হয় গুগল ম্যাপে, লঙ্গিটিউড ল্যাটিটিউড। আচ্ছা যাক, এগুলো হচ্ছে যে আমাদের এইখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা জাস্ট ধরে নিলাম, এটা ভেরিয়েশন হবে, ভেরিয়েশন হয় আপনার স্ট্যান্ডার্ড। তাহলে আসেন সিএলটিডিসি আমরা কীভাবে বের করবো দেখেন। এখন নর্মালি হচ্ছে নর্মাল সিএলটিডিসি যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ভেরিয়েশন হয় আমরা জানি, বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে যে কনস্ট্যান্ট একটা সিএলটিডিসি বের করে নিব। সেটা বের করবো কীভাবে দেখেন, সিএলটিডিসি কনস্ট্যান্ট সেটা হচ্ছে সিএলটিডিসি প্লাস এলএম প্লাস 78 মাইনাস টিআর প্লাস টিএ মাইনাস 85। প্যানিক হওয়ার কিছু নাই, কোনটা কি আস্তে করে আসতেছি। সেটা হচ্ছে কি আমি বারবারই বলতেছি সিএলটিডিসি ভ্যালু কিন্তু ভেরিয়েশন হয়, বাট এই ভেরিয়েশন নিয়ে আমি আমার লোড ক্যালকুলেশন করতে পারবো না। সে কারণে ওই সিএলটিডিসি থেকে আমার একটা কনস্ট্যান্ট সিএলটিডিসি বের করে নিতে হবে, ঠিক আছে। সেটা কীভাবে বের করবো, এটাই হচ্ছে সে ফর্মুলাটা। সেটা কীভাবে দেখেন, সিএলটিডিসি ইজ ফাউন্ড ফ্রম টেবিল। আচ্ছা টেবিল আসবো, এরপরে এলএমটা কি, এলএমটা হচ্ছে যে লঙ্গিটিউড, এলটা হচ্ছে লঙ্গিটিউড, পজিশনের লঙ্গিটিউড, আর এমটা হচ্ছে যে কোন মান্থ, হ্যাঁ মান্থের কারেকশন, কোন মান্থে আমি ডিজাইন করতেছি ওই মান্থের হিসাবটা আমাকে জানতে হবে, নিতে হবে অ্যাশের চার্ট থেকে। 78টা কেন, কারণ হচ্ছে যে আমি ইনডোরের টেম্পারেচার 78 ধরছি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমার নর্মালি এটা থাকে অ্যাভারেজ করে আমি পাইছি, আমার ইনডোরের টেম্পারেচার 78 ডিগ্রি থাকে। আপনার যদি প্রজেক্টে আপনি অ্যাভারেজ করে আপনার হচ্ছে যে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইটের মধ্যে গেলে আপনি হচ্ছে কোনো একটা লোকেশনের ওভারঅল টেম্পারেচার প্রত্যেক দিন ওটা পাই যাবেন, চার্ট পাই যাবেন নেটে গেলে, ঠিক আছে। ওগুলো আমি হচ্ছে হ্যাপ ক্যালকুলেশনে দেখাবো ইন ডিটেলস। বাট আপনি এই লঙ্গিটিউড প্লাস হচ্ছে মান্থ পাবেন, সেখান থেকে আমি বাইর করে দেখাবো অ্যাশের চার্ট থেকে। এখন 78 ডিগ্রি ধরে নিলাম আমার স্ট্যান্ডার্ডলি, আমি হচ্ছে যে আমার ক্যালকুলেশনের সুবিধাতে ধরে নিলাম আমার ইনডোর টেম্পারেচার এখন 78 মাইনাস টিআরটা হচ্ছে যে কি রুমের টেম্পারেচার, ঠিক আছে, রুম টেম্পারেচার যেটা আসতেছি এটাকে। এরপরে টিএটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার কোনো একটা দিনের, বা হচ্ছে কোনো একটা অ্যাভারেজ ডিজাইন যে ডে আমি ধরে নিচ্ছি ওই ডের অ্যাভারেজ টেম্পারেচারটাও আমি ইচ্ছা করলে হাতে ক্যালকুলেশন করতে পারবো। সেটা কীভাবে করবো, টি আউটসাইড মাইনাস ডিআর ডিভাইডেড বাই 2। টি আউটসাইডের টেম্পারেচার মাইনাস ডিআরটা হচ্ছে কি ডেলি রেঞ্জটা আমি অ্যাশের চার্ট থেকে পাবো, ডিভাইডেড বাই 2 করে আমি আউটসাইড টেম্পারেচারটাকে থেকে ডেলি রেঞ্জ বাই ডিভাইডেড বাই 2টাকে ভাগ করলে আমার এই ভ্যালুটা পাবো। কি একটু বোরিং লাগতেছে না? খুবই বোরিং ক্যালকুলেশন, না না ঠিক আছে। বাট আপনাদেরকে এটা হচ্ছে যে একদম ম্যানুয়াল ক্যালকুলেশন, হাতের ক্যালকুলেশন। খুব রেয়ার কেসে হাতের ক্যালকুলেশন হয়, যারা হচ্ছে যে একদম কনসালটেন্সি ফার্ম বা হচ্ছে যে মনে করেন খুব ক্রুশিয়ালি মনে করেন যে অ্যাকুরেটলি করতে যায়, তারা হচ্ছে যে হাতে ক্যালকুলেশন করে। বাট এটা আসলে হাতে ক্যালকুলেশনটা সবার জানা উচিত, কারণ হচ্ছে আগে কিন্তু এইসব সফটওয়্যার ছিল না। এই ক্যালকুলেশনগুলাই হচ্ছে যে আপনার এক্সেল শিটে নিয়ে আসছে, ঠিক আছে। এখন আপনাকে সিএলটিডিসি প্লাস এলএম প্লাস হচ্ছে 78 78 ডিগ্রি মাইনাস টিআর এগুলো হাতে ক্যালকুলেশন করতে হবে না, এক্সেল ফাইলে ফর্মুলাগুলো বসানো আছে, আপনি জাস্ট ভ্যালুগুলো বসাবেন, এক্সেল ফাইলে অটোমেটিক সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করে আপনাকে সিএলটিডিসির ভ্যালুটা সরাসরি দিয়ে দিবে। বাট জিনিসটা আসতেছে কোথার থেকে, ওই জিনিসটা তো আপনাকে জানতে হবে, ওই জন্যই বেসিক্যালি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো।
তাহলে এই ফর্মুলাটা বুঝে গেছে। সিএলটিডিসি সিএলটিডিসি যেটা কনস্ট্যান্ট আমরা ডিজাইনের জন্য নিয়ে নিব, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমার এই সিএলটিডিসি প্লাস এলএম প্লাস 78 মাইনাস টিআর, ঠিক আছে। টিআরটা রুম টেম্পারেচার আর 78টা হচ্ছে আমার রুমে যেটা হচ্ছে যে আমার ডিজাইন কন্ডিশনে আমার হচ্ছে টেম্পারেচারটা কি, ঠিক আছে। আর টিআরটা হচ্ছে আমার রুম টেম্পারেচার, আর টিএটা অ্যাভারেজটাও চাইলে আপনি হচ্ছে যে ক্যালকুলেশন করে আনতে পারেন। সেটা হচ্ছে আমার কোথায় আউটসাইড টেম্পারেচার মাইনাস হচ্ছে যে কি ডেলি রেঞ্জ ডিভাইডেড বাই 2। আসতেছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখাবো এসএস চার্ট থেকে কোথায় পাবেন। ফর্মুলাটা লিখছেন, যেহেতু প্রোভাইড করে দিব তারপরে একটু নোট ডাউন করেন, পাশাপাশি লিখলে হচ্ছে যে ঘুম আসবে না। এই যে এবার আসতেছি আমি আস্তে আস্তে, ঠিক আছে। এখন দেখেন আপনাকে একটা ক্যালকুলেশন আমরা আগের ক্যালকুলেশনের মধ্যে একটা বের করে দেখবো, সেটা হচ্ছে যে কীভাবে পাবো। দেখেন সিএলটিডিসি কোশ্চেন দেখেন 30 feet by 40 feet roof of a building in Washington DC is constructed of 4 heavyweight concrete with 1 inch insulation and suspended ceiling. The inside temperature is 76 degree Fahrenheit. আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, আমরা ইনডোর টেম্পারেচার 78 ধরছিলাম, এখন কিন্তু 76 ধরছি, ঠিক আছে। ফাইন্ড দ্যাট সিএলটিডিসি at 2 PM, দেখেন টাইম কিন্তু আমাকে বলে দিছে অ্যাট সোলার টাইম অন July 21, ঠিক আছে। ডেটও বলে দিচ্ছে। তাহলে আপনি কেন ডেট বলে দিচ্ছে এখন এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আপনি হচ্ছে যে আপনার একদম অ্যাশের চার্ট থেকে সব কিছু বের করতে পারবেন। তাহলে আমি অ্যাশের চার্টে যাইতে হবে হচ্ছে যে কোথায়, এটা অ্যাশের বুক থেকে আপনাদের কষ্ট করতে হবে না। আমি অলরেডি বলে দিছি যে ডাটা বুকে আমি হচ্ছে আপনাদের এগুলো প্রোভাইড করে দিছি। পেজ 9 আমি যদি যাই কি দেখবো, দেখেন কোনো কারণ হচ্ছে যে আমার এক্সেল শিটটা একটু মিস্টেক, এক্সেল না, আমার এই জিনিসটা একটু হয়তো চেঞ্জ হয়ে গেছে। এটা আবার ঠিক করে আপনাদেরকে রাতে পাঠাবো, দিব, সমস্যা নেই। না পিডিএফ এই কারণেই করি না, কারণ হচ্ছে পিডিএফ করলে আপনি হচ্ছে যে এই টেবিলগুলোকে জুম ইন করতে পারবেন না আপনার ইচ্ছা মতো। আচ্ছা এখানে হচ্ছে টেবিল নাম্বারটা আমি লিখি নেই, কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স। এই যে সরি, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে হচ্ছে যে আপনার সিএলটিডিসির ভ্যালুগুলো পাবেন আপনি। দেখেন এখানে কিন্তু আমাদেরকে ইউর ভ্যালুগুলোও দিয়ে দিচ্ছে, দেখছেন ইউর ভ্যালু আছে এখানে সিরিয়ালে সবগুলা। এরপরে এই পাশে সোলার টাইম দেওয়া আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, খেয়াল করছেন। এই যে 11 12 13 মানে হচ্ছে যে আমার কয়টা, দুপুর 1টা, 14 মানে হচ্ছে 2টা, এরপরে 24। এই যে সিএলটিডিসির ভ্যালুগুলো দেখছেন, মিনিমাম সিএলটিডি, ম্যাক্সিমাম ডিফারেন্স সিএলটিডি, বুঝে গেছে। এখন আমাদের লাগবে হচ্ছে যে কি, আমাদেরকে কিছু ইনফরমেশন তারা দিয়ে দিছে, সেটা হচ্ছে যে আমাদের কি দিছে। আবার একটু প্রশ্নটার মধ্যে যদি আমি যাই, আমাদের বেসিক্যালি দিছে হচ্ছে কি, দেখেন আমাদের হেভি ওয়েট 4 ইঞ্চি হেভি ওয়েট কনক্রিটের হচ্ছে যে আমাদের ইয়ে দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের ওটা একটা বিষয় আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে 2 PM সোলার, ইভেন হচ্ছে July 21। তাহলে আমি যদি যাই ওই গ্রাফের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে উইথ সাসপেন্ডেড সিলিং, ওরা কিন্তু প্রশ্নের মধ্যে লিখে দিচ্ছে উইথ সাসপেন্ডেড সিলিং, আপনারা ক্লিয়ারলি দেখতেছেন কিনা। তাহলে এখানে দেখেন এই যে 4 ইঞ্চি হেভি ওয়েট কনক্রিট এই পাশটাতে লেখা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই বক্সটার মধ্যে একটা পোর্শনের মধ্যে হবে। এরপরে আমি আসবো হচ্ছে যে কি, আমার সোলার টাইম বলে দিয়েছিল হচ্ছে দুপুর 2টা, তাহলে 2টার মধ্যে সোলার টাইমের জন্য আমার হচ্ছে যে এই কোনটা, এই রোটা হচ্ছে যে আমার 2টার জন্যে, ঠিক আছে। আর হচ্ছে যে 4 ওয়েট হেভি কনক্রিটের জন্য আমার হচ্ছে যে এটা এই 9 নাম্বার রোটা, 10 নাম্বারটা হচ্ছে 2.5 ইঞ্চি উড, ঠিক আছে। এটা ম্যাচ করার কিছু নাই। তাহলে আমার হচ্ছে যে আমি যদি এইভাবে আগাই, তাহলে এইভাবে আগাইলে আমার ভ্যালু আসে কত, 29, বুঝা গেছে। এই যে দুপুর 4টায় সোলার টাইম, দুপুর 4টায় 4 ওয়ে কনক্রিট সিএলটিডিসি উইথ সাসপেন্ডিং সিলিং হচ্ছে যে আমার কত, ঠিক আছে। হ্যাঁ ওটা এটার ক্ষেত্রে মেনটেন না করলে চলবে, ঠিক আছে। 21শে জুলাই যেটা আছে ইন্ডিভিজুয়ালি, সেটা জুলাইয়ের ওখানে আমরা খুঁজতে হবে। আর একটা জুলাই ডের এন্ডে যেগুলো আছে ওগুলোও দেখাবো, সমস্যা। তাহলে দেখেন
রুফটপ 9 এ হ্যাঁ, মানে আপনারা কিভাবে ভ্যালুগুলো বের করে নেবেন। আরও একটা টেবিল আছে যেখানে হচ্ছে যে আমার মানে হচ্ছে মাসিক ওয়াইজ দিয়ে দিচ্ছে পুরো একটা বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা ডেটেরই দেওয়া আছে, বুঝে গেছে। তাহলে আমার হচ্ছে যে কত সিএলডিসি ভ্যালু আমি কত পাইছি 29। ঠিক আছে, আমি আরও একটু ডিটেলসে যাই, এখন আরও ইন ডিটেলস ম্যাথে যাই। সেক্ষেত্রে এটা তো জাস্ট আমি সরাসরি ইয়ে থেকে পাইছি। কোথা থেকে পাইছি? সোলার টাইম দিয়ে পাইছি। বুঝতেছেন আপনারা? না বুঝলে বলবেন। এখন হচ্ছে যে আমি সিএলটিডিসি ভ্যালু বের করার জন্য সিএলটিডি ভ্যালুটা পাইছি 29। ঠিক আছে, এখন আমার এলএম লাগবে, যেটা হচ্ছে লংগিটিউড আর হচ্ছে যে মান্থ, লংগিটিউড আর মান্থ। তাহলে ওয়াশিংটন ডিসি আমারে বলছে কি এরিয়া বলে দিছে, তাহলে ওই এরিয়ার লংগিটিউড আমি বের করতে পারবো। ইভেন বলে দিছে হচ্ছে কত জুলাই, কত জুলাই 21। তাহলে আমি যাই এখন, ঠিক আছে, এখন যাই। তাহলে সেক্ষেত্রে আমার কত নাম্বার পেজ রাখছি এটা একটু দেখে নিই। আমার হচ্ছে যে বেসিক্যালি আমি রাখছি 17 আর 24। প্রথমে আমরা লং এল এম মানে হচ্ছে যে এল এ লংগিটিউড, এম এ হচ্ছে মান। ঠিক আছে, এল লংগিটিউড যেহেতু ওয়াশিংটন ডিসি লংগিটিউডে আমাদের ভ্যালু কত সেটা আমরা বের করে নিই। ঠিক আছে, তাইলে সেটা হচ্ছে যে আমি পাবো 17 নাম্বার পেজে আমার হচ্ছে অ্যাশের টেবিল। আমার ডক ফাইলের সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝলাম না, মিস্টেক করলাম না। ওয়াশিংটন ডিসি বুঝতেছি আমি এখন, আপনারা চোখে দেখলে বলিয়েন। এই পাশে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু হচ্ছে জায়গার নাম দেওয়া আছে। ঠিক আছে, এই যে গ্রিস, অ্যাথেন্স, হাঙ্গেরি, বুদাপেস্ট, আয়ারল্যান্ড, এরকম ওয়াশিংটন ডিসিটাও দেওয়া আছে কোথাও, বাট আমি হচ্ছে যে শিওর এই যে ওয়াশিংটন। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি ঠিক আছে, স্মল কত পাওয়া গেছে ল্যাটিটিউড? আরও ক্লিয়ারলি আছে কিনা দেখি। এরকম মিস্টেক হওয়ার কথা না, বাট কীভাবে যে মিস্টেক হলো, আমি তো সুবিধার জন্য এভাবে করছিলাম। 17 নাম্বার পেজ, ফার্স্ট অফ হচ্ছে 17 নাম্বার পেজ, ইউনাইটেড স্টেট, আউটডোর ইউনাইটেড স্টেট। ম্যানুয়াল ক্যালকুলেশন এর ওটা প্যারা খাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ আগে আপনারা নিজে একবার ট্রাই করলে পাই যাবেন। আমি হচ্ছে যে এখানে আপনাদের সুবিধার জন্য এইভাবে রাখছিলাম, বাট হচ্ছে যে এক্সেল ফাইলে এই ফাইলগুলো আসলে ছোটো, তো এগুলো খুঁজে বাইরে করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর সার্চ করলেও বাইরে হবে না, সার্চের অপশনটা কাজ করবে না। ওই যে ওয়াশিংটন, ওই যে মান্থের এটা তো 24 নম্বর দিয়ে যাবে। খুব বোরিং একটা জিনিস। আচ্ছা আমরা শুরু থেকে দেখি নাকি? ফার্স্ট পেজে এখানে কোথাও ওয়াশিংটন ডিসি আছে? আউটডোর ডিজাইন কন্ডিশনে ওয়াশিংটন ডিসি নাই ফার্স্ট পেজে, সেকেন্ড পেজেও কোথাও নাই, থার্ড পেজে কোথাও আছে? নাই না, ওয়াশিংটন ডিসি সরাসরি লেখা থাকবে। টেবিলটা কোনো কারণে মিস্টেক করলাম কিনা, অ্যাড করতে ভুলে গেলাম। ডক ফাইল, তো ডক ফাইলে হচ্ছে যে ওএসআর করা এগুলো, এটা ডক ফাইল। স্যার এর যে আছে না, এর ওইখানে লেখা আছে, এর বি আছে অ্যালবামাস, ঠিক আছে, ল্যাটিটিউড অ্যালবামাস, প্রথম পেজে অ্যালবামাস লেখা আছে। এর যে বেশি ওই যে
এই যে ওয়াশিংটন ডিসি পাওয়া গেছে, ঠিক আছে, একদম অ্যাকুরেট ওয়াশিংটন ডিসিটাই পাওয়া গেছে। তাহলে এটা হচ্ছে ল্যাটিটিউড কত দেওয়া আছে, 39, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু লংগিটিউড ল্যাটিটিউডের সাথে ডাইভাল টেম্পারেচার, মানে হচ্ছে যে ওই ডাইভাল টেম্পারেচার ওখানে কত থাকে সেটাও দেওয়া আছে, কুলিং লোড হিটিং লোডের জন্য সব এক্সট্রা দেওয়া থাকে, বুঝে গেছে। এটা পরে আসতেছি দেখাবো, বাট তারপর হচ্ছে যে এখানে আমার হচ্ছে লংগিটিউড কত আসছে, তাহলে আমার 39 সরি আমি চোখে দেখতেছি না, আমার 39, ঠিক আছে, বুঝা গেছে। এল এর ভ্যালু আমি তাহলে কত পেলাম, 39 পেলাম, ঠিক আছে। তাহলে 24 নাম্বার এই যে এল এর ভ্যালু, এই এল সিএলটিডিসি আগের পেজে হচ্ছে 29 ডিগ্রি ফারেনহাইট আমরা পাইছি, এরপর হচ্ছে ওয়াশিংটন 39 ডিগ্রি ল্যাটিটিউড। ল্যাটিটিউডের সাথে আমাদের কত লাগবে, আমাদের হচ্ছে যে মান্থ দিয়ে দিছে জুলাই 21 2 PM সোলার। তাহলে হচ্ছে যে মান্থ জুলাই যাব আমরা হচ্ছে 24 নাম্বার পেজে যদি যাই, তাহলে দেখবো হচ্ছে যে আমাদের এখানে ভ্যালু কত, এটা আশা করি একবারে পাওয়া যাবে। এই যে 40 নাম্বার এখানে দেখেন, দেখেন এই সাইডে যেগুলো দেওয়া আছে 16, 24, 32, 40, সেগুলো হচ্ছে যে আমাদের কি লংগিটিউডগুলো, ঠিক আছে। এই যে ল্যাটিটিউড বা লংগিটিউড যেটা এখানে 0, 8, 16, এখন আমাদের লংগিটিউড কত ছিল, 29 লংগিটিউড আমাদের কত ছিল, 39 না ছিল, তাহলে এখন এখানে 39 নাই, 32 এর পর আছে 40, তাহলে আমরা কাছাকাছি ভ্যালুটা নিব, 40টা নিব। তো 40-এর ক্ষেত্রে আমার মাস ছিল কত, জুলাই, এখানে এই যে মে জুলাইয়ের ক্ষেত্রে আমার কত আসতেছে, আমার মে জুলাইয়ের ক্ষেত্রে আসবে হচ্ছে যে 1, এই যে 1, ঠিক আছে। এখন বলতে 1টা আসলে কি, এই যে এখন লাগবে হচ্ছে যে আমাদের টিআর নাকি, তাহলে দেখেন আমি সিএলটিডিসি এর ভ্যালু পাইছি, ঠিক আছে। সিএলটিডিসি এর ভ্যালু কত পাইছি, প্রথম 29 ডিগ্রি, এরপর ওয়াশিংটন ডিসি ল্যাটিটিউড পাইছি এল 90 ডিগ্রি, এলএম পাইছি কত 1 ডিগ্রি ফারেনহাইট, আর এটা মানে ঠিক আছে। কই এই চো আগে দিয়েছে 1 ডিগ্রি বেশি টেম্পারেচার আর ওই যে হিট রেজিস্ট্যান্স, ওই ল্যাটিটিউডে আমার হচ্ছে যে হিট ট্রান্সফারের যে রেজিস্ট্যান্সটা আছে ওইটা, ঠিক আছে, 1 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এরপর হচ্ছে যে এলএম ওয়াশিংটন ডিসি, তাহলে আমার হচ্ছে যে কী বের করতে হবে এখন, ফর্মুলা অনুযায়ী যদি এখন আমার হচ্ছে যে কি 78 - টিআর, টিআরটা হচ্ছে যে কি রুম টেম্পারেচার, ঠিক আছে। এরপরে আছে যে প্লাস টিএটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচারটা আমরা কীভাবে পাবো, আমাদের হচ্ছে যে আউটডোর টেম্পারেচার মাইনাস আউটডোর টেম্পারেচারটা আমরা কোথেকে পাবো এখন বলেন, আউটডোর টেম্পারেচার কত ছিল ম্যাথের মধ্যে, আমরা কত ধরে নিয়েছিলাম, না পেলে সমস্যা নেই, এসের চার্টে তো আছে, ওয়াশিংটন ডিসির যে ল্যাটিটিউড বের করলাম না, ওখানে ডাইভাল টেম্পারেচার দেওয়া ছিল তো আমাদের, ওই জন্যই তো কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এই যে কোন পেজটা ছিল না, এই যে এখানে ওয়াশিংটন দেখেন ল্যাটিটিউড দেওয়া আছে 90, ঠিক আছে, 39 না 39, এরপর হচ্ছে যে আমার কি দেওয়া আছে, এই যে ডাইভাল টেম্পারেচার 95 দেওয়া আছে, ঠিক আছে। এখন এরপরে আমার বের করতে হবে ডেলি রেঞ্জটাও দেখে যাই, এই যে ডিআর, ঠিক আছে, ডেলি রেঞ্জ কত দেওয়া আছে, ওয়াশিংটন 17 দেওয়া আছে, তাহলে ওই ভ্যালুর মধ্যে আমি বের করে দিই, এই দেখেন এভারেজ টেম্পারেচার আমি বের করার ফর্মুলাটা কী ছিল, আউটডোর টেম্পারেচার মাইনাস ডেলি রেঞ্জ ডিভাইডেড বাই 2, তাহলে আমার আউটডোর টেম্পারেচার ওইখান থেকে আমি পাইছি কত 95, ঠিক আছে, মাইনাস 17 কেন, ডেলি রেঞ্জ 17 পাইছি, ডিভাইডেড বাই 2 করলে আমার কত আসতেছে 86 ডিগ্রি ফারেনহাইট আসতেছে ক্যালকুলেশন করলে। তাহলে ওভারঅল ফর্মুলার মধ্যে আমার জিনিসগুলো বসান, ঠিক আছে। তাহলে সিএলটিডিসির ফর্মুলা যেটা আছে আমার সিএলটিডিসি সি বের করতে হলে আমার কি লাগবে, সিএলটিডিসি যেটা আমি পাইছি হচ্ছে যে কি ওয়াশিংটন ডিসির জন্য আমি 29 পাইছি প্রথম টেবিলে, মনে আছে, প্লাস 1 প্লাস হচ্ছে যে আমার কত এলএম 1 কেন দিছি বলেন না, 1 এটা এলএম ঠিক আছে, এলএম 1, এরপর হচ্ছে যে 78 মাইনাস কত 6, 76 কেন, রুম টেম্পারেচার, এই যে রুম টেম্পারেচার এখানে প্রশ্নের মধ্যেই তো দিয়ে দিয়েছে কি, দ্য ইনসাইড টেম্পারেচার ইজ
76, ঠিক আছে, 80 মাইনাস 76 প্লাস হচ্ছে যে 86টাই মাত্র পাইছি এভারেজ টেম্পারেচার, যে এভারেজ টেম্পারেচারটা, ঠিক আছে, কোত্থেকে আউটসাইড টেম্পারেচার মাইনাস ডিভাইডেড বাই ডেলিনেস ডিভাইডেড বাই 2 দিয়ে পাইছি, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে 86 পাইছি, মাইনাস 85টা কি আমাদের ফর্মুলা, যেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডলি আমরা হচ্ছে যে বাইরের টেম্পারেচারটা ধরে নিছি, ঠিক আছে, ইকুয়াল টু করলে CLTDC কত আমার 33 ডিগ্রি ফারেনহাইট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এসের চার্ট থেকে CLTDC পাইছি 29, আর আমার ক্যালকুলেশনের জন্য কনস্ট্যান্ট CLTDC আমি 33, খুব বেশি ভেরিয়েশন হচ্ছে না, মানে আশেপাশের মধ্যে আমি কি রাখতেছি, ধরে নিচ্ছি। বোঝা গেছে? এই ইন্টারনাল লোড ক্যালকুলেশন এভাবেই দুটা ভ্যালুই লাগে, ইউর ভ্যালু আর হচ্ছে CLTDCর ভ্যালু লাগবে ইন্টারনাল লোডের জন্য, ঠিক আছে। এখন আসি হচ্ছে যে এক্সটার্নাল লোড। এক্সটার্নাল লোডে হচ্ছে যে আমার কি কি আসে, এক্সটার্নাল লোড প্রথম হচ্ছে আমার যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালটার থ্রুতে হচ্ছে যে আমার একটা হিট কি ট্রান্সফার হয়ে আসবে, ওটা ফর্মুলার জন্য আমার হচ্ছে যে কি কিউ ইকুয়াল টু ইউ ইন্টু এ ইন্টু CLTDC সবার জন্য লাগবে। ইউটা হচ্ছে যে কি আমার কুলিং লোড ফর ওয়াল, ঠিক আছে, কুলিং লোড, দ্যাট মিনস হচ্ছে কি আমি কি করতেছি, ওভারঅল কুলিং লোড বের করতেছি না, তাহলে আমি যখন রুমের একটা কনসেন্ট্রেশন কন্ডিশন রুমের জন্য লোড হিসাব করবো, তখন এই ওয়ালের কুলিং লোডটাও আমি অ্যাড করে দিতে হবে। বুঝা গেছে? তাহলে আমার ওয়ালের কুলিং লোড বের করবো কীভাবে, কিউ ইকুয়াল টু ইউ ইন্টু এ ইন্টু CLTDC। ইউটা কি, ইউটা হচ্ছে যে আমার কি ওই সেই আমি প্রথম যে ম্যাথটা করতেছিলাম, আমার কি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ওয়ালের মধ্যে দিয়ে কি বের করতে হবে, মানে কী পরিমাণে হিট ট্রান্সফার হয়ে আসবে সেটা। আর এই হচ্ছে যে কি আমার ওয়ালের এরিয়াটা, ঠিক আছে, এটা ইজিলি আমরা বের করতে পারবো। আর CLTDCর ভ্যালুটা হচ্ছে যে কি এই কিছুক্ষণ আগে যেভাবে বের করতে ওভাবে বের করতে হবে, ঠিক আছে, যদি আমি ম্যানুয়ালি যাই। বুঝে গেছে? CLT বেসে এসে চার থেকে আমি নিতে পারবো। বুঝে গেছে? ঠিক আছে, এগুলো হচ্ছে যে আমার এক্সটার্নাল কুলিং লোড, আমি যে কনসিডারেশন আনতেছি আমার এক্সটার্নাল কুলিং লোডে কি অ্যাড করতেছি। এরপর হচ্ছে কন্ডাকশন থ্রু রুফ। রুফ মানে হচ্ছে যে কি আমার যে ছাদটা আছে, ছাদের থ্রুতে ওয়াল যেটা হচ্ছে সেটা সাইডে, রুফ যেটা হচ্ছে যে উপর থেকে ছাদের যে গরমটা, ওই গরমটার জন্য আমার কি পাশাপাশি একদম সেম ফর্মুলা, কিউ ইকুয়াল টু ইউ ইন্টু এ ইন্টু CLTDC। ইউটা কি আমার ওই রুফটপের মধ্যে দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসতেছে ওই ভ্যালুটা আমার লাগবে, ইউর ভ্যালুটা। এরপরে এটা হচ্ছে যে আমার রুফটপ যেটা আছে, রুফ যেটা আছে ওই রুফের কি এরিয়াটা, আর CLTDCর ভ্যালুটা আমি আবার কিছুক্ষণ আগে CLTDCর ভ্যালু যেভাবে ক্যালকুলেট করছি এসে চার থেকে, সেভাবে সব কিছু নিয়ে CLTDCর ভ্যালুটা বের করে নিব। ধরতে পারতেছেন ভাই? ধরতে পারতেছেন? না বুঝলে অবশ্যই বলবেন যে ভাই আমি এটা বুঝতেছি। এটা হচ্ছে যে আমাদের একদম আদি যুগের কুলিং লোড ক্যালকুলেশন প্রসেস, যখন হচ্ছে যে আমাদের সফটওয়্যার এক্সেল শিট কিছুই ছিল না, ঠিক আছে। এখনও মাঝে মধ্যে হয়, একদম অ্যাকুরেট করার জন্য এভাবে করে, ঠিক আছে। আমি যদি এক্সটার্নাল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলতেছিলাম, আমরা যখন এক্সটার্নাল লোড দেখতেছিলাম তখন আমরা কিন্তু দেখছি আমাদের ফল সিলিং থেকে একটা লোড ভিতরে ঢুকতেছে, রুফ থেকে একটা আসতেছে, এরপরে সাইডে ওয়াল থেকে আসতেছে, ওই জিনিসগুলোই আমি এখন ক্যালকুলেট করতেছি। বুঝে গেছে? এখন দেখেন এরপরে আসে কন্ডাকশন থ্রু গ্লাস। গ্লাস মানে কি, আমার যদি দরজা গ্লাসের থাকে, এই যে যেমন এই দরজার কথা চিন্তা করেন, ওই পাশে আমি কন্ডিশন করি না, এই পাশে এসি লাগাইছি, ওই পাশের গরমগুলো এই গ্লাসের থ্রুতে আসবে না। গ্লাসটা আমার জানলা আছে, সেটা গ্লাসে সারাদিন সূর্যের আলো পড়তেছে, একটা হিট পড়তেছে, ওই হিটটা আমার কি হবে রুমের মধ্যে আসবে, তাহলে ওই গ্লাসের জন্য আমার কি কুলিং লোড হিসাব করতে হবে, তাহলে সেটাও সেম প্রসেসে আমি করবো, ইউ ইন্টু এ ইন্টু CLTDC। ইউটা কি আমার গ্লাসের থ্রুতে আমার কি হবে, কি পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসতেছে, ওটা আবার আমি এসে চার থেকে পাবো সরাসরি। কীভাবে দেখেন, আমার হচ্ছে যে বিভিন্ন ধরনের কি আছে গ্লাস আছে, ওই গ্লাসের ভ্যালুগুলো আমি পাবো। এই যে দেখেন, মনে করেন এই যে অ্যাশের যে চার্ট আছে, এই যে এই চারটা আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখেন সোলার টাইমটা হচ্ছে 1, 2, 3, 4 টাইম, আর CLTDCর ভ্যালুগুলো সরাসরি দেওয়া আছে, ঠিক আছে। সোলার টাইম এখানে দুপুরের টাইম, মানে দুপুর থেকে রাত পর্যন্ত CLTDCর ভ্যালু সরাসরি দেওয়া আছে, তাহলে কি কষ্টের কিছু নাই। আমার টাইম দেওয়া থাকলে আমি CLTDCর ভ্যালু আমার ক্যালকুলেশন করে আনতে হবে না, আমি সরাসরি এখান থেকে ইউজ করতে পারবো। বুঝা গেছে? এটা হচ্ছে গ্লাসের থ্রুতে। এরপর হচ্ছে সোলার লোড থ্রু গ্লাস, দ্যাট মিনস হচ্ছে আমার গ্লাসের মধ্যে দিয়ে সূর্যের আলোর যেটা একটা জিনিস হচ্ছে নর্মালি হিট আসা, আর একটা হচ্ছে সরাসরি সূর্যের আলোটা পড়া, ঠিক আছে। আমার মনে করেন যে এখন রাতের সময়টাতে কিন্তু সূর্যের আলো পড়তেছে না, এখন বাইরে যে টেম্পারেচার, ওই টেম্পারেচারটা গ্লাসের থ্রুতে আসতেছে, বাট সূর্যের আলো যখন সরাসরি পড়ে তখন ওই সময় লোডের ভেরিয়েশনটা ভিন্ন রকম থাকবে। তো ওইটার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, কিউ ইকুয়াল টু SGSF। SGSFটা কি আসলে ম্যাক্সিমাম সোলার হিট গেন, দ্যাট মিনস হচ্ছে ওই গ্লাসটা কী পরিমাণ হিট গেন করতেছে সোলার থেকে, ওটাও আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, এটা অ্যাসেট চার্টে আসলে ভ্যালুগুলো সরাসরি বসানো যায়, আর বিল্ডিং সার্ভে থেকে তো অবভিয়াসলি আপনি ভ্যালুগুলো সরাসরি পাবেন। আর যদি সব কিছু না দেওয়া থাকে অ্যাসেট চার্ট থেকে পাবেন, সেটাই আমি আসলে অ্যাসেট চার্ট থেকে দেখাচ্ছি বিধে আপনাদের কাছে ইন ডিটেলস আপনাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে আমি কোত্থেকে কী পাবো। ঠিক আছে, ইভেন এটা থেকেও আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে একটা লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি জিনিস হচ্ছে যে আমার কনসিডারেশনে আনতে হচ্ছে। বুঝা গেছে? দেখেন আমি কিন্তু অলরেডি দেখাই ফেলছি হচ্ছে যে আমাদের প্রজেক্টের লংগিটিউড ল্যাটিটিউড দেখাইছি, প্লাস সোলার টাইম দেখাইছি, আবার হচ্ছে যে ট্রান্সফার হয়ে যে আসতেছে ওটার হচ্ছে যে যে ইকুইপমেন্টগুলো আছে ওই ইকুইপমেন্টগুলোর উপর বেসিস করে এক ধরনের হিট ট্রান্সফার হচ্ছে, ওগুলো আমাদের কনসিডারেশনে আনতে হচ্ছে। বুঝা গেছে? ভাইয়ের নামটা হচ্ছে যে আমি কি নাম ধরে ডাকবো? গাজী? হ্যাঁ, আপনাকে সবাই গাজী হিসেবে ডাকে? বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক আছে, এখন আপনি জুলাই অভ্যুত্থানে আপনি বেঁচে আছেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে জন্য আপনার নাম গাজী নাকি? ছিলেন নাকি সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে কি আপনি ছিলেন রাজপথে? অনেকে তো রাজপথে ছিল না, কিন্তু লাস্ট এন্ডে যখন 5ই আগস্টে অনেকেই সবাই রাজপথে নেমে তারপর হচ্ছে ছবি আপলোড করছে। রাজু ভাই কি শহরে ছিলেন? হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের সময় দেখতে আসছি। প্রথম যেদিন ঘটনা শুরু হয়েছে অনেক আতঙ্ক নিয়ে গেছি আমি বাসায়। মানে হচ্ছে যে প্রথম যেদিন শুরু হয়েছে আমাদের অলকের সামনেই হচ্ছে যে একটা বাইক পুড়ে দিছে। ঠিক আছে, বাইক দিয়ে শুরু হয়েছে, এরপর হচ্ছে যে ওখানে ফুটওভার ব্রিজটা নিচতে হচ্ছে ব্যারিকেড দিয়ে ওখান থেকে স্টুডেন্টরা মানে হচ্ছে ইয়ে করা শুরু করছে। তো আমি অফিস থেকে নর্মালি ক্যাজুয়ালি বের হয়েছি, অফিস টাইম শেষে অফিস টাইম বের হয়েছি, আমি হাঁটি যাচ্ছি, দেখতেছি যে এদিকের বাস যেতে দিচ্ছে না। বাসগুলো হচ্ছে যে এই যে রয়্যাল পাম্পের পর্যন্ত ব্যারিয়ার করা, ওইদিকে যাচ্ছে না। ওখানে কিছু টায়ার আগুন লাগাই দিছে। এখন নর্মালি আমার তো বাসায় যেতে হবে, তখন ওই লেভেল এক্সট্রিম লেভেলে যায়নি, জাস্ট স্টুডেন্টরা রাস্তায় বসে রয়েছে, কয়েকটা জায়গায় আগুন ধরাই দিছে, এগুলোই। পুলিশ এর পাশে দাঁড়া রয়েছে, সবাই মনে করেন যে রাস্তার মধ্যে বাস থেকে নেমে এখানে দাঁড়াইছে, কারণ তারা বাসায় যেতে পারছে না। এখন আমি বাসায় যাবো, আমার বাসা তখন ওয়ারলেসের ওখানে আমতলি একটু পরে ছিল। আমি যাচ্ছি, আমি নর্মালি হাঁটি যাচ্ছি, আমি চিন্তা করছি আমার তো আর ধরবো না, আমি তো কাঁধে ব্যাগ, আমি স্টুডেন্টের মতো লাগতেছে আমার। যাচ্ছি, একটু আগাইছি, আর ওই করে চিল্লানি শুরু করে ওই পাশ থেকে ইট মারা শুরু করছে, পাথর নিয়ে শুরু করছে, কারণ পাইছি এখানে মনে করেন যে রেলগেট পাথরানি। আমি পুরো ভয়, আমি মানে নর্মাল ছিল সব কিছুই, যখন দেখতেছে কোনো মানুষ আগাইতেছে না, শুধু আমি একটা ছেলে আগাই যাচ্ছি, ওরা ভয় পেয়ে গেছে, ওরা ইট মারা শুরু করছে। আমি ভয়ে দৌড় দিয়ে যাই হচ্ছে যে ইয়েতে গেছি, এই যে ICDR সমানে সমানে গেছি, এরপরে তাদের ঢুকছে, শুরু হয়ে গেছে ওরা ইয়ে করে, ওরা মানে খুব একটা আতঙ্কিত হয়ে গেছিলো, একটা অন্যরকম একটা মেমোরি ছিল। ওই দিন বাসায় গেছি খুব আতঙ্ক নিয়ে, কারণ আমার বাসায় ওইদিকে যাইতে হইতো, ওইদিকে পরে দেখতেছি যে পুলিশ তো আগাইতে পারতেছে না, কিছু লোক পথচারীদেরকে পার করতেছিল, কিছু স্টুডেন্ট পার করে দিচ্ছিল, তো ওই ফাঁকে আমি গেছি। এরপর ওই দিন সন্ধ্যায় হচ্ছে যে আপনার সব কিছু বন্ধ, ওই দিনই লাস্ট অফিস করছিলাম। এরপরে রাতে শুরু হইলো, ইন্টারনেট বন্ধ হয়ে গেল রাতে। এরপরে ঘটনা শুরু হইলো, পরদিন সকাল থেকে তো ফ্লাইওভার এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কন্টিনিউয়াসলি গুলি করতেছে। আমার বাসার বারান্দা থেকে এটা ওপেনলি দেখা যায়, সমানে সমানে তো একদম ওপেনলি দেখা যায়। আবার হচ্ছে যে র্যাবের যে হচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে যে হচ্ছে ইয়েগুলো উঠতেছিল, ওগুলো হচ্ছে যে পানি নিয়ে আগুন নিভাইতেছিল, প্লাস হচ্ছে আবার বোম ফেলতেছিল, যে ককটেল না কি বলে এটা। তারপর হচ্ছে যে এখানে যে ইয়েটা আছে এটাতে আগুন ধরাই দিছে, আর ছাদে উঠে দেখতেছিলাম যে এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি ভয় পেয়ে গেলাম যে হচ্ছে যে এই পাশে আবার কোথায় এগুলো লাগাই দিল, আমাদের অফিসের আশপাশে কিনা, খুব ভয় হয়ে গেছিলাম। পরে কল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ মহাখালীর এই যে পয়েন্টটা, এই আমতলির যে পয়েন্টটা, এই পয়েন্টটা মানে ওয়ান কাইন্ড অফ মনে করেন যে ঢাকা ঢোকার তো 3টা রোড, একটা হচ্ছে আপনার বাড্ডা রোডা, একটা মহাখালী এটা, আরেকটা হচ্ছে ধানমন্ডিরটা, যে রোডটা ওই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই রোডটা তিনটাই হচ্ছে যে এই ঢাকার মাঝখান দিয়ে গেছে এই 3টা রোড। এই 3টা রোডের টার্নিং পয়েন্টে ছিল কিন্তু এই বাড্ডা, মহাখালী, আর হচ্ছে ওইদিকে ছিল আপনার হচ্ছে মিরপুর না ছিল। এই স্পটগুলোতে একদম খুব এক্সট্রিম লেভেলের ইয়ে হয়েছে, আন্দোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পুলিশরাও কিন্তু ভালো একটা ইয়ে পাইছে, এক্সপ্রেসওয়ে থেকে ওরা একটা ব্যারিয়ার পাইছে, নিজের দিয়ে গুলি মারতো, ওপেনলি পোলাপাইনটা লাঠিচার্জ করতো, মানে পাথর মারতো, ভালো একটা ইয়ে পাইছে। আমরা তো এগুলো ওপেনলি দেখতেছিলাম। আচ্ছা যাক, গাজী ভাইয়ের নাম থেকে অনেক বড় একটা স্টোরিতে আমরা চলে গেছিলাম, তাহলে আপনাকে আমরা গাজী ভাই হিসেবে ডাকবো নাকি? আচ্ছা, সোলার লোড থ্রো গ্লাস, এটা তো হচ্ছে যে আমাদের ফর্মুলাটা একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে আমাদের কি গ্লাসের থ্রোতে যাবে, যেহেতু গ্লাস। হ্যাঁ, এটার পরে ব্রেকটা দিব, ঠিক আছে। এই যে
24 পেজ তো 24 পেজের 44 পেজের 24 পেজের মধ্যে একটা বেগ দিবে ছোট, অবশ্যই বেগ দিবে। হ্যাঁ ক্যালকুলেশন তো আপনাদেরকে দিয়ে, আপনার ক্যালকুলেশনটা বেশিক্ষণ লাগবে না, দেখাই দিই, এরপর আপনারা প্রোভাইড করে দিলে আপনারা নিজেরা ফর্মুলাগুলো ক্যালকুলেশনগুলো করলে নেক্সট ক্লাসে এক্সেল শিটে তো জাস্ট ভ্যালু বসাবেন। ঠিক যেটা আছে, বুঝবো না স্যার তো আছে। যেটা বুঝবেন না ওটা আমি বোঝার মতো করে সব দিয়ে রাখছি, না বোঝার কিছু নেই, যদিও না বুঝেন অবভিয়াসলি আমি তো গ্রুপে আছি, হ্যাঁ প্র্যাকটিসের সময়। ঠিক আছে, যেহেতু গ্লাস সোলার হচ্ছে গ্লাসের থ্রুতে আসতেছে, সেক্ষেত্রে অনেক কিছু কনসিডারেশন আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমার গ্লাসটা কেমন টাইপের, কালার কি, বিভিন্ন রকমের কালার কিন্তু বিভিন্ন রকমের হিট গেইন করে, অ্যাবজর্ব করে, সাদা একরকম করে, কালো একরকম করে, গ্রিন ইয়েলো একরকম করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই কারণেই ফর্মুলাটা কন্ডাকশন থ্রু ওয়াল, কন্ডাকশন থ্রু রুফ, কন্ডাকশন থ্রু গ্লাসের থেকে একটু ভিন্ন। কিউর ভ্যালুটা বের করছি আমরা কীভাবে, SGSF ইন্টু এ, এরিয়া CH ইন্টু CLF। তাহলে SGFটা হচ্ছে যে ম্যাক্সিমাম সোলার হিট গেইন ফ্যাক্টর, দ্যাট মিনস হচ্ছে কি আমার যে গ্লাসটা আছে ওটা ম্যাক্সিমাম হচ্ছে যে কী পরিমাণ হিট গেইন করতে পারতেছে, সোলার যে সরাসরি পড়তেছে সেটা। এরপর হচ্ছে যে আমার এরিয়া, গ্লাসের এরিয়া, এটা হচ্ছে শেডিং কোএফিশিয়েন্ট অফ গ্লাস, এটা অ্যাসের চার্টে আছে, প্রত্যেকটা গ্লাসের আলাদা একটা কোএফিশিয়েন্ট থাকে, সে কী পরিমাণ হচ্ছে যে হিট কী করতে পারবে, করতে হবে। ঠিক আছে, CLF হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর ফর গ্লাস। ঠিক আছে, আসতেছি সেটা কোথায় পাবেন, আমাকে তাহলে এই ক্যালকুলেশনটা আপনাদেরকে করে দেখাইতে হবে, সেটা কীভাবে করব সেটা আসি অ্যাসের চার্টে আমরা যাবো আবার। ঠিক আছে, এখন দেখেন একটা ম্যাথ করবো আমরা, ডিটারমাইন দ্য SGSF থ্রু দ্য উইন্ডো অন দ্য সাউথ ইস্ট সাইড। দেখেন এখন কিন্তু আমাদেরকে উইন্ডোটা কোন সাইডে আছে সেটাও আমাদেরকে মেনশন করে দিচ্ছে, কারণ ওই পাশে থাকলে মনে করেন যে সূর্য এই পাশে উঠতেছে, সাপোজ গ্লাস আছে এই পাশে, ওই পাশে গ্লাস আছে, এক এক সময় এক এক রকম ভেরিয়েশন। এখন মনে করেন যে এই উইন্ডোর গ্লাসের মধ্যে কি যে পরিমাণ হিট ট্রান্সফার হয়ে আসবে, দুপুর যখন 12টা বা 1টা হয়ে যাবে, সূর্যটা তখন ওই পাশে চলে যাবে, ওয়েস্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার আরেক রকম হিট গেইন করে দিবে, যার কারণে এই সব কিছু কনসিডারেশন রাখতে হয়। তাহলে দেখেন, ডিটারমাইন দ্য SGSF থ্রু দ্য উইন্ডো অন দ্য সাউথ ইস্ট সাইড অফ এ বিল্ডিং লোকেটেড 32 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড অন ডিসেম্বর 21। তাহলে SGF বের করবো কীভাবে, সেটা হচ্ছে যে আমার দেখেন অ্যাসের চার্টে আছে টেবিল নাম্বার 26-এ, একটু খেয়াল রাখবেন, অক্টোবর মাসের কত সাউথ ইস্ট। ঠিক আছে, আমি আসতেছি, কত নাম্বার, 26 নাম্বার বেশি না, এই যে আমার হচ্ছে যে এখানে বিভিন্ন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু জুম ইন করে দেখাই, তাহলে হচ্ছে যে এখানে প্রত্যেকটা টেবিলের ওপর হচ্ছে ল্যাটিটিউড দেওয়া আছে। ঠিক আছে, 24, 40, হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার কিছু ভ্যালু দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের নাম দেওয়া আছে, হ্যাঁ, নর্থ শেডেড দেওয়া আছে, তারপর হচ্ছে যে এই ইয়েগুলো দেওয়া আছে, নর্থ ওয়েস্ট না সাউথ ইস্ট, এই এরিয়াগুলো দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনার ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে যে কত, আমাদের ম্যাথ অনুসারে লাগবে হচ্ছে যে আমাদের কত, সাউথ ইস্ট লাগবে সাইড, আর হচ্ছে 30 ডিগ্রি নর্থ। তাহলে আমি আসতেছি, আমার হচ্ছে যে এটা হচ্ছে 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের টেবিল। ঠিক আছে, এখন আমার মাস হচ্ছে অক্টোবর মাস হচ্ছে যে আমার কোন পাশ, সাউথ ইস্ট বলছে। ঠিক আছে, এই যে সাউথ ইস্টের হচ্ছে যে এই রোটা। ঠিক আছে, এটা কত আসতেছে, সরি, এটা কত আসতেছে, ও সাউথ ইস্ট বলছে, এটা হচ্ছে 32 ডিগ্রি নটিটিউড আর অক্টোবর 21। তাহলে আমার ভ্যালু আসতেছে কত, আমি যদি একটু জুম ইন করি, এই যে উপরের দিকে হচ্ছে যে আমার সাউথ ইস্ট দেওয়া আছে। ঠিক আছে, এই যে সাউথ ইস্ট দেখছেন, সাউথ ইস্ট সাইড 32 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, আমার হচ্ছে যে অক্টোবর মাস। আমি যদি এইভাবে রোটা টান দেই, ঠিক আছে, এইভাবে যদি আমি রোটা টান দিই, কত আসে, অক্টোবর মাসটাই তো কাটিয়ে দিলাম, এই অক্টোবর মাসের রো হচ্ছে যে এটা। ঠিক আছে, আর যদি এইভাবে উপর থেকে নামি তাহলে হচ্ছে 239 পাওয়া গেছে। এটা টেবিলের মধ্যে আপনাদের মেনশন করা আছে, তারপর হচ্ছে যে আপনারা ম্যাচ করে করে প্র্যাকটিস করবেন। এই যে 239 বিটিও পার আওয়ার, এটা হচ্ছে যে কি SGSF ভ্যালুটা হচ্ছে যে কি ম্যাক্সিমাম হিট গেইন, ম্যাক্সিমাম সোলার হচ্ছে যে কি সোলার হিট গেইন যেটা, সেটা হচ্ছে। তাহলে SGF এর ভ্যালু পাইছি। এখন আমাদের ফর্মুলা বসানোর জন্য আমরা SGF পাইলেও আমাদের আরও কিছু ভ্যালু লাগবে। কি ভ্যালু লাগবে, SC প্লাস হচ্ছে CLF। ঠিক আছে, শেডিং কোএফিশিয়েন্ট অফ গ্লাসটা আমরা এসএর চার্ট থেকে অবশ্যই পাবো। সেটা হচ্ছে যে আপনার কোথায় পাবো, সেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে দিছে, সেটা হচ্ছে যে আমার কত 0.0 থেকে 10 মধ্যে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম গেলে 1 আর মিনিমাম গেলে হচ্ছে 0। SCটা হচ্ছে কি শেডিং কোএফিশিয়েন্ট অফ গ্লাস, কোএফিশিয়েন্ট 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু থাকে। তাহলে আপনি যে কোনো একটা ভ্যালু নিতে পারেন। এরপর হচ্ছে যে আপনি চাইলে এসএর চার্ট
থেকে যদি আমরা যাই সেক্ষেত্রে অ্যাশের চার্ট থেকেও আপনি নিতে পারেন, তবে ভেরিয়েশন আমার 0 থেকে 1-এর মধ্যে হবে, এটা থেকে বেশি হবে না। তাহলে আমরা আসি, তাহলে আমার কত দেখেন একটা ম্যাথ যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসসিপি অ্যাপ্লাইড টু দ্য সোলার হিট গেইন। 4 ইঞ্চি একটা সিঙ্গেল গ্লাস আছে, ওই গ্লাসের আমার কি বের করতে হবে, শেডিং কফিশিয়েন্ট বের করতে হবে। শেডিং কফিশিয়েন্ট আমি বের করি, সেটা হচ্ছে যে আমার অ্যাশের চার্টেই আছে, কোনো সমস্যা নেই। আমার টেবিল নাম্বার হচ্ছে কত এখানে দেওয়া নাই, আমার হচ্ছে 27 নাম্বার পেজে আছে। এই যে সিঙ্গেল গ্লাস, এই যে প্রথম রোটা আপনি একটু খেয়াল করেন, সিঙ্গেল গ্লাস আমি লিখিং গ্লাস কত নমিনাল থিকনেস দেওয়া আছে 1/4, ঠিক আছে। আর হচ্ছে যে এটার আমি মিডিয়ামটা নিলাম, আপনি চাইলে কি নিতে পারেন, লাইট ডার্ক, এগুলো হচ্ছে যে আমার গ্লাসের ডেনসিটির ওপর, ডেনসিটি। অনেক গ্লাস দেখা যাবে হচ্ছে যে তাদের কি হচ্ছে যে একটু মিডিয়াম কালার থাকে, লাইট কালার থাকে, আবার ডার্ক কালার থাকে একদম, ঠিক আছে। ওটার উপর ডিপেন্ড করে আপনি মিডিয়ামটা নিলে কত পড়ে, 0.74, ঠিক আছে, মিডিয়ামটা নিলাম। আপনার যদি মেনশন করা থাকে ওটা কালো কালারের গ্লাস, তাহলে সেক্ষেত্রে ওভাবেই নিতে হবে, বুঝা গেছে। তাহলে আসতেছি, তাহলে এসসি হচ্ছে যে আপনার 0.74। আমি এটা এই জন্য দেখাচ্ছি হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্যালকুলেশন, ম্যানুয়াল ক্যালকুলেশনের জন্য ফর্মুলাতে ভ্যালুগুলো অ্যাশের চার্ট থেকে আপনি পাবেন, যেটা কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদেরকে কি প্রত্যেকটা ক্যালকুলেশনে দেখাইছি, ঠিক আছে। এরপরে আসেন, আমাদের আরও একটা ভ্যালু লাগবে সিএলএফ। সিএলএফটা কি ছিল, কুলিং লোড ফ্যাক্টর ফর গ্লাস, ঠিক আছে। ইট অ্যাকাউন্ট ফর দ্য টাইম ল্যাগ বিটুইন দ্য আউটডোর ইনডোর টেম্পারেচার পিক। ইট ইজ দ্য কুলিং লোড অ্যাট গিভেন টাইম কম্পেয়ার টু দ্য হিট গেইন ফ্রম দ্য আর্লিয়ার ইন দ্য ডে। তাহলে এটা বের করবো কীভাবে, ঠিক আছে। এটা কি, ইট অ্যাকাউন্ট ফর দ্য টাইম ল্যাগ বিটুইন দ্য আউটডোর অ্যান্ড ইনডোর টেম্পারেচার পিক, ঠিক আছে। আর ইট ইজ দ্য কুলিং লোড অ্যাট দ্য গিভেন টাইম কম্পেয়ার দ্য হিট গেইন ফ্রম দ্য আর্লিয়ার ইন দ্য ডে। এটা হচ্ছে যে আপনার কুলিং লোড ফ্যাক্টর ফর দ্য গ্লাস হচ্ছে যে আপনার টেম্পারেচার ডিফারেন্সটাকে আপনি নিতে পারেন, বুঝা গেছে। আচ্ছা, এরপরে আসি এক্সটার্নাল কুলিং লোড। এক্সটার্নাল কুলিং লোডে আমাদের হচ্ছে যে কি কন্ডাকশন থ্রু পার্টিশন। পার্টিশন মানে কি, আমার হচ্ছে যে দেখেন সাপোজ এটার কথা চিন্তা করেন, অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো বোর্ড দিয়ে বা গ্লাস দিয়ে পার্টিশন করা থাকে রুমগুলো। এই যে ভিতরে কিন্তু এটা কিন্তু দেওয়াল না, এটা ওয়ান কাইন্ড অফ গ্লাস দিয়ে পার্টিশন করা আছে। তাহলে ওই পাশে কিন্তু ওই পাশে হিট যেটা আছে এই পাশে আসবে না। এই পার্টিশনের থ্রুতে যেটা আসবে সেটাকে আমার ক্যালকুলেশন করতে হবে, কিউ ইকুয়াল টু ইউ প্লাস এটিডি। টিডিটা হচ্ছে যে কি টেম্পারেচার ডিফারেন্স বিটুইন কন্ডিশন স্পেস অ্যান্ড আনকন্ডিশন স্পেস, মানে হচ্ছে যে এই স্পেসের টেম্পারেচার আর হচ্ছে যে ওই রুমের টেম্পারেচার, সেটার ডিফারেন্সটা এইখানে যে টিডিটা ইউজ করতেছে, বুঝা গেছে। আর কিউ তো আপনি হচ্ছে যে কুলিং লোড পার্টিশন বের করবেন, আর ইউটার ভ্যালু তো আপনি আপনার পার্টিশনের ইউ তো পাবেনই, অ্যাশের চার্ট থেকেও পাবেন, বিল্ডিং সার্ভে করলে গ্লাসের ইউ পাবেন, এরিয়াটা পার্টিশনের এরিয়াটা বের করলে পাবেন, বুঝা গেছে। টিডিটা বোঝা গেছে কিনা, আমার কন্ডিশন স্পেস আর আনকন্ডিশন স্পেসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা। পার্টিশন কি সেটা বুঝতে পারতেছে, পার্টিশন সবসময় গ্লাস হবে বিষয়টা এমন না, আমার হচ্ছে অন্যান্য কি হইতে বোর্ডও হইতে পারে, সাপোজ ওয়ান কাইন্ড অফ পার্টিশন, ঠিক আছে। টেম্পারেচার ডিফারেন্সটা সবসময় 5 ডিগ্রির কী হবে ধরে নিই আমরা, ঠিক আছে। টেম্পারেচার ডিফারেন্সটা 5-5-এর বেশি আসলে হয় না, কারণ এই রুমের টেম্পারেচার আমার মনে করেন যে 25, ওই রুমের টেম্পারেচার আমার 45 তো হবে না, ঠিক আছে। ওটা 5 ডিগ্রি বেসিক্যালি থাকে। বা আউটডোরের সাথে যদি এই পাশে পার্টিশন ইউজ করেন, তাহলে আউটডোরের সাথে ইনডোর টেম্পারেচারে 5 ডিগ্রি একটা ভেরিয়েশন অ্যাজাম্পশন করে আমরা ক্যালকুলেশন করে ফেলি, বুঝা গেছে। এরপর হচ্ছে যে কন্ডাকশন থ্রু সিলিং, ঠিক আছে। সিলিং কোনটা, আমাদের উপরে সিলিং, মনে করেন যে এটা সিলিং থাকে, ফল সিলিং যেটা, মনে করেন একটা হচ্ছে ছাদ, রুফ। আমাদের উপরে যে ফ্লোরটা আছে ওটার জন্য যদি ছাদ হয়, আমাদের হচ্ছে এই ফ্লোরটার জন্য এটা কিন্তু আমাদের কি হবে না, রুফ হবে না, এটা হচ্ছে আমাদের কি সিলিং, কারণ এটার উপর আরেকটা বিল্ডিং আছে। রুফ হচ্ছে যে একদম ছাদ যেটা সেটা, তাহলে ওই রুফের থ্রোতে যে পরিমাণ হিট ট্রান্সফার হয়ে রুমে আসবে, এটা সিলিংয়ের থ্রোতে তুলনামূলক কম আসবে, কারণ হচ্ছে ছাদে সরাসরি হাট ঢুকতেছে, বাট ওই রুমটা কিছু টেম্পারেচার গেইন করে নিজের কাছে রাখতেছে, ওই টেম্পারেচারটা আবার কিছুটা আমার এই রুমের মধ্যে পাঠাচ্ছে। তাহলে ওটা আমি কীভাবে পাবো, সেম ওয়েতে আমার উপরে যে রুমটা আছে আর ওই নিচের যে রুমটা আছে, ফল সিলিংয়ের উপরের টেম্পারেচার, ফল সিলিংয়ের কন্ডিশন স্পেস করার যে টেম্পারেচার, ওই টেম্পারেচার ডিফারেন্স ওটাও আসলে কি 5ই থাকে, সেম ফর্মুলা। ইউ ইকুয়াল টু এ ইন্টু টিডি, এটা হচ্ছে যে আমার রুফে সিলিংয়ের এরিয়া, ইউটা হচ্ছে যে কফিশিয়েন্ট, টেম্পারেচার কফিশিয়েন্ট যেটা আমরা রেজিস্ট্যান্স দিয়ে বের করতেছিলাম সেটা, আর টিডিটা হচ্ছে আমার রুফের ফল সিলিংয়ের উপরের টেম্পারেচার আর নিচের টেম্পারেচারের ডিফারেন্স, এটা বেসিক্যালি 5ই থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডাকশন থ্রু ফ্লোর। ফ্লোর মানে হচ্ছে কি নিচে ফ্লোর থেকে যেটা উঠতেছে গ্রাউন্ডে, ফ্লোর থেকে সেম ফর্মুলা, কন্ডিশন স্পেস আর হচ্ছে আউটডোরের যে টেম্পারেচার ওটা আর হচ্ছে যে, বুঝা গেছে। এগুলো সবগুলো হচ্ছে যে আমার কি। এরপর হচ্ছে ইনফিল্টারেশন, এটা হচ্ছে লোডের পরে দেখাবো, এটা হচ্ছে যে একটু আছে, এখানে অনেক স্ট্যান্ডার্ড আছে, অনেক কিছু মেনটেন করতে হবে।
তাহলে আমরা একটা লোডের একটা 10 মিনিটের ব্রেকের পরে বাকিটা দেখব। বেসিক্যালি আমরা ছিলাম হচ্ছে ইনফিল্টারেশন পর্যন্ত আসছিলাম, ঠিক আছে? ইনফিল্টারেশনটা কী ছিল আপনার মনে আছে? জি স্যার। আজকে ক্লাসে ফার্স্টেই বলছিলাম, বলেন তো ইনফিল্টারেশনটা কী ছিল? জানালা বা ওই যে তার মধ্যে ফাঁকি করে দেওয়া জানালা ফ্রেম দরজার ফাঁকি করে দেওয়া যে এই যে Unwanted বাতাসগুলো। আনইনটেনশনাল যে বাতাসগুলো প্রবেশ করে ওইগুলো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদের এক্সটার্নাল কুলিং লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এটাও একটা ফ্যাক্টর, এটাকেও আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করার ফর্মুলাটা কি দেখেন, এটা আসলে বেসিক্যালি আমরা বের করি হচ্ছে সিএফএম। সিএফএম বের করার জন্য আমাদের লাগে হচ্ছে কিউএস কিউএল, ঠিক আছে? এগুলা পরে আসতেছি। কিউএসটা বের করবো কীভাবে, এটা হচ্ছে যে আমাদের সেন্সিবল হিট গেইন, একটা হচ্ছে সেন্সিবল হিট গেইন আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট গেইন। সেন্সিবল হিট গেইনের ফর্মুলা হচ্ছে যে কত, 1.08 ইন্টু সিএফএম। এগুলো হচ্ছে যে 1.08টা যেটা হচ্ছে যে এটা এইচবিএসসি ফার্স্টের দিকে ক্লাসগুলোতে দেখাইছিলাম, সেন্সিবিলিটি যখন পড়ে দিয়েছিলাম, এটা একটা কনস্ট্যান্ট ক্যালকুলেশন করে আসছে। এটা কনস্ট্যান্ট একটা মান। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে আসছে, ওটা ইন ডিটেলস দেখাই নেই, বাট বলছে যে 1.08 ইন্টু সিএফএম আর হচ্ছে যে ইন্টু আউটডোর টেম্পারেচার মাইনাস হচ্ছে যে ইনডোর টেম্পারেচার। আপনার সেন্সিবিলিটির ক্ষেত্রে সেন্সিবল হিট রেশিও যখন পড়াচ্ছিলাম তখন সেন্সিবল হিটটা ছিল হচ্ছে যে আমাদের টেম্পারেচারের সাথে সম্পর্কিত, আর ল্যাটেন্ট হিটটা ছিল হচ্ছে যে আমাদের হিউমিডিটির সাথে, মনে আছে? তাহলে হচ্ছে যে কিসের সাথে? হিউমিডিটি, আমাদের হচ্ছে যে রুমের হিউমিডিটি চেঞ্জ হতে যে পরিমাণ টেম্পারেচার আমাদের কী করতেছে, নষ্ট হচ্ছে, ঠিক আছে? তো ওটাই আর কি, বেসিক্যালি দুটো ফর্মুলাই সেম। একটা হচ্ছে যে আমার কি টেম্পারেচার, ইনলেট আউটলেট টেম্পারেচার ডিফারেন্স, আর একটা হচ্ছে যে আমাদের ইনলেট আউটলেট হিউমিডিটি রেশিওর ডিফারেন্স, আর হচ্ছে যে ল্যাটেন্ট হিটের জন্য হচ্ছে 0.68 আর সেন্সিবিলিটি 1.08, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে এই ফর্মুলাতে বসানোর জন্য আমাদের অবভিয়াসলি লাগবে হচ্ছে যে কি, সিএফএম লাগবে, ঠিক আছে? জানলার ক্ষেত্রে হচ্ছে যে একটা উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে সিএফএম কীভাবে বের করবো, সেটা হচ্ছে সিএফএম ইকুয়াল টু ক্র্যাক লেন্থ। ক্র্যাক লেন্থটা কি আসতেছে কিছুক্ষণ পরে, ফিট ইন্টু হচ্ছে যে লিকেজ রেট। লিকেজ রেটটা হচ্ছে যে আপনি বাইর করার ফর্মুলা সিএফএইচ ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার ফিট। সিএফএইচ হচ্ছে কিউবিক ফিট পার আওয়ার, ঠিক আছে? আর উইন্ডো লিকেজ রেট, লিকেজ রেট হচ্ছে যে মনে করেন কিছু লিক থাকে, এটা হচ্ছে এসএ স্ট্যান্ডার্ড অনুসারে ধরে লিকেজ রেট হচ্ছে যে 14, হাই 14টাই আছে, 14টাই ধরছে এখানে। আর ফ্রেম রেট যেটা ফ্রেমের মধ্যে দিয়ে লিকেজ হচ্ছে 13। এটা কীভাবে ক্যালকুলেশন করবো আসতেছি। 60 কি স্যার? 60টা হচ্ছে যে আমার মিনিট, বারাবার। আর আমার হিসাব করতেছি না, তাহলে মিনিট তাহলে কী অবস্থা। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে দেখেন, মনে করেন আমার একটা জানলা দেওয়া আছে, উইন্ডোজ দেওয়া আছে, এই উইন্ডোজের মধ্যে হচ্ছে দেখেন দেওয়া আছে কি, এটা হচ্ছে যে আমার ঠিক আছে, এটা ফ্রেম যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে কত আছে 4.5 ইঞ্চ, আর এই পাশে হচ্ছে 4.5 ইঞ্চ। এদিকে ভিতরে যদি আমি হিসাব করি তাহলে এখানে দেওয়া আছে দুটা, এখানে মাঝখানে একটা ফ্রেম দেওয়া আছে, তাহলে 4 এভাবে 4 ইঞ্চি, এভাবে 2 ইঞ্চি। তাহলে আমরা আসি, প্রথমে আমরা হচ্ছে সিএফএম হিসাব করবো আমাদের উইন্ডোজের জন্য, ঠিক আছে? উইন্ডোজ কোনটা, এটা ভিতরটা যেটা হচ্ছে গ্লাস বিভিন্ন হচ্ছে যে ইয়ে করে ডিজাইন করা থাকে, আর ফ্রেমের জন্য আলাদা করে সিএফএম হিসাব করবো, ঠিক আছে? তাহলে উইন্ডোজের জন্য সেম ফর্মুলা, এই ফর্মুলা সেম। তাহলে কীভাবে করবো, ক্র্যাক লেন্থ ফিটে ইন্টু হচ্ছে লিকেজ রেট। এখন এটা কীভাবে বের করবো দেখেন, এখানে যে পোর্শনটা আছে আমি যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে হচ্ছে গ্লাসের যে পোর্শনটা আছে, এই পোর্শনটার এরিয়া দেওয়া আছে কত, এটা উপরের দিকে হাইট লেন্থ দেওয়া আছে কত 4। তাহলে আমার এটা যদি পুরোটার এরিয়া বাড়ার অর্থ দ্যাট মিনস হচ্ছে পেরিমিটার যদি আমি বাইর করতে চাই তাহলে কীভাবে বের করবো, 2 ইন্টু 4 প্লাস 2, তাই না? এই দুইটা পার্ট, এদিকে 4 এদিকে 2, আর হচ্ছে যে ইন্টু 2 করে দিলাম, কারণ হচ্ছে দুই পাশে দুইবার আছে, ঠিক আছে? তাহলে পেরিমিটার যেহেতু বের করতেছি, পরিসীমা যেটা সেটা বের করতেছি, তাহলে বের করলে কত আসবে, এটা আসবে 12 নাকি 4 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 ফিট আসবে, ঠিক আছে? এটা একটা জানলার এখানে দুই পাশেই আছে, তাহলে এদিকেও 12 ফিট এদিকে 12 ফিট, তাহলে কত 24 ফিট। এই কারণে হচ্ছে যে ক্র্যাক লেন্থ এখানে কত দেওয়া আছে 24 ইন্টু হচ্ছে 14, লিকেজ রেট দেওয়া আছে কত দেখুন, উইন্ডোজের ক্ষেত্রে লিকেজ রেট এসএ স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে যে হাইস্ট গেলে 14 হয়, এখানে 14 এর জন্য ধরা আছে লিকেজ রেট, যেটা মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে লিক থাকে, ছোটোখাটো লিক থাকে, ওই লিকের মধ্যে দিয়ে আমার কত কি সিএফএম আসবে, ঠিক আছে? 14 সিএফ কত সিএফএইচ, বাট হচ্ছে ফিট স্কোয়ার এরকম একটা ইউনিট আছে, এটা আসে এই যে সিএফএইচ, এটা ঠিক আছে স্কোয়ার ফিট। তাহলে এটা করলে আর 65 করলে আমার কত আসবে 5.6 সিএফএম। দ্যাট মিনস হচ্ছে কি আমার এই উইন্ডোজের যে গ্লাসগুলো আছে বা
4 উইন্ডো যেটা বলতেছি ওই উইন্ডোর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে 5.6 সিএফএম হচ্ছে যে আমাদের কি আসবে, বাতাস আমাদের রুমের মধ্যে ঢুকে যাবে। এরপরে ফ্রেমের মধ্যে দিয়ে সেমভাবে হিসাব করেন, ফ্রেমের মধ্যে দিয়ে হিসাব করি কত, ফ্রেম আছে হচ্ছে যে আমার কত, ফ্রেম যদি আমরা হিসাব করি এদিকে দেখেন 4.5 আছে, 4.5 প্লাস 4.5 ইন্টু 2 কত আসে, 4 5 হচ্ছে যে এখানে কত আসবে 8, 8.5 আসলে 8 দুগুণা 16, 16 আর হচ্ছে 17 আসে, এটা রাউন্ড ফিগার হচ্ছে যে 18 ধরে নিচ্ছি, ঠিক আছে। 17 কত আসে দেখেন তো, 4.5 আর 4.5 করলে কত আসে, 9 আসে না, 9 আসে, 9 ইন্টু 2 তাহলে 18 আসছে, ঠিক আছে। 18 আর হচ্ছে এখানে 13 লিখেছে, ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে যে কি 13, বুঝে গেছে, করলে হিসেবে পরে 3.9, বুঝে গেছে, সিএফএম বের করছে। তাহলে আমাদের এই ফর্মুলাগুলোর মধ্যে এখন কি বের করতে হবে, ল্যাটেন্ট হিট আর হচ্ছে যে সেন্সিবিলিটি যে বের করতেছে ওখানে আমরা হচ্ছে সিএফএমগুলো দিব, বের করব। ইনফিল্টারের কি বের করতেছি, ইনফিল্টারেশন বের করতেছি হাতে। তাহলে আসেন আমি হচ্ছে যে বসাই দিছি, দেখেন এই ফর্মুলার মধ্যে যদি আমি কিউ বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি প্রথম বাইর করি যদি হচ্ছে যে 1.80 9.5 কোথেকে আসছে বলো তো, 9.5 কোথেকে আসছে, কিছুক্ষণ আগে আমি পাইছি এই যে এখানে সিএফএম, আমি হচ্ছে যে সেন্সিবল হিট যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা সিএফএম বলাছি কত 5.6 আর একটা কত আসছে 3 পয়েন্ট সামথিং আসছিল না, ফ্রেমের জন্য একটা আসছিল, উইন্ডোর জন্য একটা আসছিল, ওই দুটো সামেশন করলে 9.5 আসে, ঠিক আছে, ওটা পাঠাইছি। আর হচ্ছে টেম্পারেচার, আউটার ইনডোর টেম্পারেচার হচ্ছে যে আপনার ধরে নিছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফারেনহাইট দেওয়া আছে 106 আর একটা হচ্ছে 76, এটা আপনি আপনার হচ্ছে যে আপনার প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে দিবেন, এখানে জাস্ট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটা ধরে নিছি। এটা কি জাস্ট ইনডোর আর আউটডোর টেম্পারেচার, আমরা কন্ডিশন স্পেসের টেম্পারেচার আর আউটডোর টেম্পারেচার, ঠিক আছে। এটা করলে আমার হচ্ছে সেন্সিবল হিট কত বিটিও 307.8 বিটিও আসবে, ঠিক আছে। এরপরে ঠিক সেমভাবে হচ্ছে ল্যাটেন্ট হিটটা বের করেন, ল্যাটেন্ট হিটটা সিএফএম কত 9.5 উইন্ডোজের ক্ষেত্রে যেটা বের করছি। 40 কেন, হিউমিডিটি হচ্ছে যে আমার বেসিক্যালি হচ্ছে যে ইনডোর আউটডোর টেম্পারেচারে 40 কেন আছে, বেসিক্যালি আমি দেখাইছিলাম হচ্ছে যে আমার এটা কত থাকে 40 থেকে 60-এর মধ্যে হচ্ছে যে আমাদের কি রাখি, হিউমিডিটি আমাদের রাখি হচ্ছে কমফোর্টার, এটা হচ্ছে লোয়েস্টটাই রাখছে এখানে ক্যালকুলেশন, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি ধরে নেবেন, এটা জাস্ট ক্যালকুলেশন দেখানোর সুবিধার্থে আমার 40 ধরে নিছে, তাহলে এটা বের করলে আমার ল্যাটেন্ট হিট আসবে। তাহলে ওভারঅল কিউটা আমার বের করতে হবে, ওভারঅল কিউটা আমার হচ্ছে যে কি হিট, ওভারঅল হিট কিউটা কি ছিল, একটা সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট যোগ করলে কি হবে, টোটাল হিটটা বের হবে, তাহলে 556 বিটিও আসতেছে। এটাও আমার কি হবে কনসিডারেশনে আনতে হবে যখন আমি হচ্ছে যে ওভারঅল রুমের কি বের করবো, লোড ক্যালকুলেশন করবো, বুঝা গেছে। তাহলে এটাকে আমি ইনফিল্টারেশন ধরতে পারি, ইনফিল্টারেশনের থ্রুতে আমি বের করে নিছি, যেটা হচ্ছে যে আমার বা জানলা বা দরজার নিচে যে বাতাসগুলো থাকে ওই বাতাসগুলো আসার কারণে আমার কি যে হিট আমরা পাই সেটা হচ্ছে যে আমরা 566 পাইছি ক্যালকুলেশন করি, মানে 1 ঘন্টায় এত বিটিউ বাতাস ঢুকে। হ্যাঁ। এই যে এখন আসেন এবার হচ্ছে যে আমার এটা তো গেল হচ্ছে যে কি জানলা ইনফিল্টারেশন থ্রো হচ্ছে যে এর হচ্ছে মানুষের থেকে যেটা আসতেছে সেটা বের করার ফর্মুলা কি, সেমভাবে আমরা কিউটা বের করে নিব, ঠিক আছে। বেসিক্যালি তো আমরা বের করতেছি কি হিটই তো বের করতেছি, সিএফএম কেন বলতেছি কারণ হচ্ছে ইনফিল্টারেশন, ইনফিল্টারেশনটা কি আসলে আমার ফাঁক ফোকর দিয়ে যে বাতাসটা আসতেছে ওই বাতাসের মধ্যে কি হিট আছে সেটাই আমি বের করছি, ঠিক আছে। ঠিক সেমভাবে আমার সিএফএম মানুষের মধ্যে কেরম আছে সেটাও আমি বের করতে পারবো, ঠিক আছে। ভেন্টিলেশন কারণ হচ্ছে রুমের কন্ডিশন স্পেসে লোড ক্যালকুলেশন করতে গেলে পার পার্সেন্ট হিসাব করে কিন্তু আমাদের এটাও বের করতে হয়, তাহলে সেম ফর্মুলা এখন সিএফএম এর জায়গায় আমাদের মানুষের জন্য সিএফএম বের করতে হবে। আগেরটা ছিল জানলা বা দরজার জন্য, এখন লাগবে হচ্ছে আমার কিসের জন্য, মানুষের জন্য। ফর্মুলা কি সিএফএম ডিভাইডেড বাই পার্সেন্ট ইন্টু এন, ঠিক আছে। পার পার্সেন্টের সিএফএম এটা 104 দেওয়া আছে, ঠিক আছে। আর এনটা হচ্ছে যে নাম্বার অফ কি পিপল, নাম্বার অফ পিপল, আর এটা হচ্ছে যে আমার ফিট এরিয়াটা। আসতেছি আমরা একটা ক্যালকুলেশন করবো ম্যাথের, তাহলে সেক্ষেত্রে আমরা ভালো করে বুঝতে পারবো। ফাইন্ড দ্য রেট অফ হিট গেন থ্রু দ্য ভেন্টিলেশন ফর কম্পিউটার ল্যাব অফ কত 1000 ফিট স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে কি 1000 ফিটে 1000 স্কোয়ার ফিটের একটা ল্যাব, ওই ল্যাবের মধ্যে হচ্ছে যে আমার ভেন্টিলেশনের জন্য কি ফাইন্ড দ্য রেট অফ হিট গেন থ্রু দ্য ভেন্টিলেশন, ভেন্টিলেশন মানে হচ্ছে মানুষের মধ্যে থেকে, এখানে ভেন্টিলেশন জাস্ট মানুষের মধ্যে থেকেই ক্যালকুলেশন করতেছি, ওই ফর্মুলা দিয়েই করতেছি, ঠিক আছে। আসেন আমরা বের করি, তাহলে ফর্মুলা সিএফএম পার পার্সেন্ট এটা কোথেকে পাইছি দেখেন, কম্পিউটার ল্যাব, এই যে 104 কিন্তু আছে, কম্পিউটার ল্যাব লেখাটা যদি আমি একটু জুম করে দিই তাহলে হয়তো এইখান থেকে আসলে ক্লিয়ারলি বুঝতে যাবে, আমার ওই টেবিলে যাইতে হবে না। লেখা কি বুঝে যাচ্ছে, খুব ঝাপসা, তারপরে আশা করি বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। এই যে মিনিমাম ভেন্টিলেশন রেট ইন
কি ব্রেদিং জন্য। এই যে কম্পিউটার ল্যাব বলছি আমি, কম্পিউটার ল্যাব আছে এখানে এসে চার্টে। কম্পিউটার ল্যাবে হচ্ছে যে আমার কত সিএফএম পার পার্সন, এই দেখেন সিএফএম পার পার্সন, এটার জন্য রো হচ্ছে যে কোনটা এটা, তাহলে কত ভ্যালু কত 10, এই জন্য এখানে সিএফএম পার পার্সনে 10 বসাইছে, ঠিক আছে, বুঝা গেছে। এরপর হচ্ছে নাম্বার অফ পার্সেন্ট, এখন মনে করেন যে আমার নাম্বার অফ পার্সেন্ট এখানে কত ধরছে 25, এই যে 1000 স্কোয়ার ফিটের জন্য পার পার্সন কত, এই যে 10 সিএফএম, এই যে এখানে 25 দেওয়া আছে, ঠিক আছে, 25 জন, নাম্বার অফ পার্সেন্ট 25 দেওয়া আছে, এসের চার থেকে নিচে আমি, ঠিক আছে। এই যে এরিয়া 1000 স্কোয়ার ফিট, এখানে 1000 স্কোয়ার ফিট দেওয়া আছে দেখেন, ঠিক আছে। এই যে নাম্বার অফ পার্সেন্ট, এই যে এখানে দেওয়া আছে 25, ঠিক আছে, ওই জন্য ওভাবে বসেছে। সিএফএম পার ফিট স্কোয়ার, এটা কোত্থেকে পাইছি, এই যে দেখেন এরিয়া আউটডোর এয়ার রেট, সিএফএম পার ফিট স্কোয়ারে আমার কত 0.12 ভ্যালু পাইছি। এরপর হচ্ছে যে আমার তো কম্পিউটার ল্যাবের এরিয়ায় দেওয়া আছে 1000, এটা তো বলাই আছে, ঠিক আছে। তাহলে আশা করি ভ্যালুগুলো কোত্থেকে পাইছি আপনারা আশা করি ধরতে পারতেছেন। যদি আমরা ম্যানুয়ালি লোড ক্যালকুলেশন করতে যাই এই রুম হেডেক নিতে হয়। যদি আমাদেরকে ভ্যালু সিভিল ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে প্রজেক্ট এন্ড থেকে হচ্ছে বিল্ডিং সার্ভের যে রিপোর্ট থাকে ওই রিপোর্ট থেকে এই জিনিসগুলো পাওয়া যায়। তারপরে এই জিনিসগুলো হচ্ছে যে এসের চার থেকেই নিতে হয়, যে পার পার্সন সিএফএম একটা পার্সনের জন্যে হচ্ছে যে নর্মাল থামগুলো হচ্ছে 4 সিএফএম করে ধরে, 4 বা 5 সিএম, 5 সিএম, ঠিক আছে। নর্মাল থামসগুলো হচ্ছে যে একটা মানুষের থেকে। এরপরে মনে করেন যে আবার ইলেকট্রিক ডিভাইস আছে, আমার হচ্ছে যে একটা মনে করেন যে লাইট আছে, লাইটের থেকেও একটা হিট আসতেছে, ওইটাও কিন্তু এসের চার্টে আছে। তাহলে এখন মানুষের থেকে যেটা আসতেছে সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এসের চার্ট থেকে কীভাবে নিছি। ক্যালকুলেশন বসাই দিলে সিএফএম আসতেছে কত 370, তো সেমভাবে ওই ফর্মুলাতে আপনি বসাই দেন। আপনার টেম্পারেচার ইনডোর আউটডোর তো আপনি এখন জানেন কত, আমরা 106 আর -76 দেখছিলাম আগের ক্যালকুলেশনও। আপনি ইনডোর আউটডোর টেম্পারেচার এক ক্যালকুলেশনের জন্য যেটা ধরবেন ওভারঅল পুরো প্রজেক্টের জন্য সেটাই আমরা মেনটেন করতে হবে, ঠিক আছে। কিছুক্ষণ আগে যেটা উইন্ডোজের জন্য বের করতেছিলাম সেখানে আমরা 106 - 76 ধরছিলাম, এখানেও ঠিক 106 - 76 ধরছি, ঠিক সেমভাবে 40 হিউমিডিটি ধরছি, জাস্ট সিএফএমটা চেঞ্জ হয়েছে। উইন্ডোজের ক্ষেত্রে সিএফএম কত ছিল 9 পয়েন্ট সামথিং ছিল, যেটা আমরা ফ্রেম রেট আর উইন্ডো থেকে বের করছি, আর পার্সনের জন্য বাইরেছে কত 370, বুঝে গেছে। সেমভাবে আমি বের করে নিছি। তাহলে এভাবে আপনি হচ্ছে যে ইনফিল্টারেশনে মানুষের জন্য বের করে নিতে পারবেন, প্লাস উইন্ডোর জন্য বের করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের এই যে দেখেন আরও এই সেম জিনিসই হচ্ছে যে কিউ বের করতে হবে আমাদেরকে। তাহলে কিউএস কিন্তু কিউএস আর কিউএল কিন্তু আমরা সিএফএম বসায় পাই গেছি, দুটোটা যোগ করলে টোটালটা পাই যাবো কত 22,000, বুঝে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের হিটটা বাড়তেছে, এই 22,000-এর সাথে ওই 500 অ্যাড করে দেন, তাহলে আরও কত হবে 22,500 একটা রুমের জন্য, সাপোজ কথার কথা। তাহলে এরপরে আদার্স যেগুলো আছে ওগুলোর জন্য আরও কিছু বিটিও আসবে। ওভারঅল মনে করেন যে একটা বিটিও আসে, তাহলে সেখান থেকে আমি বুঝতে পারি একটা রুমের জন্য আমার 3 বা 4 টন লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা। তাহলে আমি এতক্ষণ যে জিনিসগুলো করছিলাম এক্সটার্নাল কুলিং লোড ক্যালকুলেশনের জন্য আমরা কি কি আমাদের কনসিডারেশনে আনছিলাম, প্যান বন্ধ হয়ে গেছে। এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো দেখাইছি এগুলো বুঝতে পারছেন, বুঝে তো গেছে না মোটামুটি। এরপরে স্টাডি করলে একবার নিজে পিডিএফটা টেবিলটা একসাথে নিলে একবার স্টাডি করে গেলে এগুলো আর কিছুই না, আজীবন মনে থাকবে। আবার একসময় দেখবেন ওটা নিজেই পাঠাই দেবে, নিয়ে হিসাব করে ছেড়ে দেবে, আর এত পৃষ্ঠা সুযোগ নেই। আচ্ছা দেখেন এতক্ষণ হচ্ছে যে আমরা এক্সটার্নাল কুলিং লোডগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের যে জিনিসগুলো কনসিডারেশনে আনতেছিলাম সেই জিনিসগুলো বাইর করতেছিলাম। প্রথম হচ্ছে যে আমরা কন্ডাকশন থ্রো ওয়ালের থ্রোতে যেটা আসতেছে, এরপরে কন্ডাকশন থ্রো রুফ ছাদ, কন্ডাকশন থ্রো গ্লাস উইন্ডোর গ্লাস, এই তিনটার জন্য ক্যালকুলেশন সেমই ছিল। ইউটা কি ছিল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটা ছিল প্রত্যেকটা জিনিসের এরিয়া, সিএলটিডিসি ভ্যালুটা ছিল হচ্ছে যে আমাদের কি বের করে নিছি আমরা এসটের চার্ট থেকে ক্যালকুলেশন করি। এরপর হচ্ছে সোলার লোড থ্রো গ্লাস, এটার জন্য আমরা হচ্ছে যে সোলার হিট গেইন, তারপর হচ্ছে যে সোলার শেড কোএফিশিয়েন্ট, তারপর হচ্ছে যে আমরা বের করে নিছি আলাদা এটা কীভাবে বুঝছি, হ্যাঁ সোলার লোড। এরপর হচ্ছে কন্ডাকশন থ্রো পার্টিশন, দ্যাট মিনস হচ্ছে ভিতরে যদি পার্টিশন থাকে। এরপর হচ্ছে যে কন্ডাকশন থ্রো সিলিং, ফল সিলিং যেটা থাকে, কন্ডাকশন থ্রো ফ্লোর, গ্রাউন্ডের ফ্লোর থেকে, এই তিনটার জন্য সেম ফর্মুলা,
ঠিক আছে, টেম্পারেচার ডিফারেন্স, ইনডোর আউটডোর টেম্পারেচার ডিফারেন্স, ইউ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে যে আমার এরিয়া। ঠিক আছে, এগুলো দিয়ে আমি এই এক্সটার্নাল কুলিং লোডের ক্ষেত্রে কী কী কনসিডারেশন আসতেছে আপনারা এখন জানেন তো? ওয়াল, রুফ, গ্লাস, সোলার গ্লাস, তারপর হচ্ছে যে সোলার লোড থ্রো গ্লাস, তারপর হচ্ছে যে পার্টিশন, সিলিং, ফল সিলিং, তারপর হচ্ছে ফ্লোর। ইনফিল্টারেশনে আমাদের হচ্ছে যে কি উইন্ডোজ আসতেছে, ডোর আসতেছে, ভেন্টিলেশন আসতেছে হচ্ছে যে আমাদের পার্সেন্ট। ঠিক আছে, ফর্মুলাগুলো এখানে সামারাইজ করে আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। এখন আমরা যাবো হচ্ছে যে ইন্টারনাল লোড ক্যালকুলেশন। ইন্টারনালগুলো এতক্ষণ তো বাইরে থেকে যেগুলো আসতেছে ওগুলো, এখন ইন্টারনালে যেগুলো আছে ইলেকট্রিক ডিভাইস, তারপর হচ্ছে যে আদার্স যে জিনিসগুলো আছে ওগুলোর জন্য আমরা যেগুলো করি সেটা, ওগুলো খুব কম। ইন্টারনাল লোডগুলো আসলে খুব একটা কম, খুব আমারই কষ্ট লাগে না। সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ হচ্ছে পিপল, কিউএস কিউএল। ঠিক আছে, সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট আপনাদেরকে বের করতে হয়। এরপরে দুটোটা যোগ করলে ওভারঅল হিটটা পাই যাবো। তাহলে কিউএস হচ্ছে সেন্সিবল হিট, কিউএসপিপি সেন্সিবল হিট গেন পার পার্সেন্ট, যেটা অ্যাশের চার্ট থেকে পাবেন সেটা হচ্ছে আমি অলরেডি বলে দিছি। 1%-এর জন্য হচ্ছে বেসিক্যালি কত 5 CFM করে ধরে। আর ঠিক আছে, সেমভাবেই সেম কিছুই বসাই দিবেন, নাম্বার অফ পিপল, কুলিং লোড, হিটিং লোড বের করে জাস্ট দুটোটা যোগ করে দিবেন, আর কিছুই না। বুঝে গেছে? এরপর হচ্ছে আসেন আমরা একটা ক্যালকুলেশন করে ইচ্ছা করলে দেখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য হিট গেন ফ্রম দ্য পিপল অ্যাট নাইট ইন এ মুভি থিয়েটার অফ এ এরিয়া 9000 ফিট স্কোয়ার, মানে 9000 স্কোয়ার ফিটের একটা মুভি থিয়েটারের মধ্যে টেম্পারেচার দেওয়া আছে কত 75 ডিগ্রি ডাইভাল টেম্পারেচার, আর হচ্ছে যে কি টাইমও দেওয়া আছে নাইটে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিস দুটো ক্যালকুলেশন করার জন্য কি কি লাগবে দেখেন, এই ফর্মুলার জন্য আমার কিউএসপিপি লাগবে আর এন লাগবে, নাম্বার অফ পার্সেন্ট। ঠিক আছে, তাহলে নাম্বার অফ পার্সেন্ট আমি কোথায় পাবো দেখেন, প্রথমে আমার নাম্বার অফ পার্সেন্ট আমার লাগবে কোথেকে পাবো, ফর 1000 ফিট নাম্বার অফ পার্সেন্ট হচ্ছে যে এখানে এসের চার থেকে কিছুক্ষণ আগে আমরা 1000 ফিটে 25 পাইছিলাম। ঠিক সেমভাবে আপনি যদি যান এই যে এখানে দেখবেন 35 দেওয়া আছে, কোথায় মুভি থিয়েটার, আগেরটা ছিল হচ্ছে যে কম্পিউটার ল্যাব। মুভি থিয়েটারের পার্সেন্ট একটু বেশি থাকবে, অ্যাসেট চার্টের সেম টেবিলেই পাবেন। এই যে মুভি থিয়েটার, এখানে হচ্ছে যে আপনার আপনি যদি 1000 স্কোয়ার ফিটে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার পাবেন হচ্ছে কত 35 জন। এখন আমার দেওয়া আছে 9000 স্কোয়ার ফিট, তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করে আসতে হবে, তাহলে আমার কত নাম্বার অফ পার্সন হবে হচ্ছে যে কত 315 জন। 9000 স্কোয়ার ফিটে আমার এন পাইছি হচ্ছে আমি কত 315 জন। ঠিক আছে, বুঝা গেছে কিনা ক্যালকুলেশন? এরপরে এখন আমার লাগবে হচ্ছে যে কি কিউএসপিপি, যেটা হচ্ছে যে আমাদের কি পার পার্সেন্ট হচ্ছে যে আমার কি লাগবে 245টা। এখন কোথেকে আসছে, এখন আসেন সেন্সিবল যেটা হিট, সেন্সিবল হিটটা আর ল্যাটেন্ট হিটটা আমাদের লাগবে, ঠিক না? কিউএসপিপি সেন্সিবল হিট আর কিউএলটা হচ্ছে যে ল্যাটেন্ট হিটটা, এই দুটো যোগ করতে হবে অ্যাটলিস্ট আমাদেরকে। হ্যাঁ, এখন এটা আমরা পাবো হচ্ছে অ্যাশের চার্টেই দেওয়া আছে, দেখেন অ্যাশের চার্টে থিয়েটারের নাইট, এটা হচ্ছে যে আপনার 37 নম্বর পেজে যদি আমি যাই, 37 নম্বর পেজ সব আছে অ্যাশের চার্টে, স্ট্যান্ডার্ড বুকে আসলে প্রায় 400-500 পেজের যে বইটা আছে ওই পেজে এগুলো হচ্ছে যে কাট করে আন টেবিলগুলো। ঠিক আছে, ওখানে আরও এবিজিবি অনেক কিছু লেখা আছে। এই যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এই টেবিলটাতে একটু খেয়াল করে দেখেন, সরি এই যে আপনার এখানে দেখেন এই যে অ্যাট থিয়েটার অ্যাট নাইট, ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনার সেন্সিবল হিট দেওয়া আছে, ল্যাটেন্ট হিটও দেওয়া আছে 245 আর 105, খেয়াল করছেন? এই যে থিয়েটার নাইট লেখা আছে। এরপরে দেখেন সেন্সিবল হিট, যেটা আমাদের হচ্ছে কিউএস এর যে ফর্মুলা আছে ওই ফর্মুলায় বসাইতে হবে, আর কিউএল এর যে ফর্মুলা সেখানে আমার ল্যাটেন্ট হিট বসাইতে হবে, আমি 105 বসাবো। তাহলে আসেন আমরা বসাই দিচ্ছি, দেখেন 245 বসাইছে কোথায় সেন্সিবলের জন্য, এই যে 245, ঠিক আছে, আর 105 বসাইছে হচ্ছে ল্যাটেন্ট হিটের ফর্মুলাটাতে, এই যে এখানে। আর 315 নাম্বার অফ পার্সেন্ট যেটা আমরা পাইছি কত 1000 স্কোয়ার ফিটের জন্য হচ্ছে 35 জন ছিল, 9000-এর জন্য ওটা ক্যালকুলেশন করে পাইছি। তাহলে কিউএস কিউএল দুটা পেয়ে আমরা ওভারঅল কিউটা বের করতে হবে প্লাস করে, তাহলে কত 1,09,200 বিটিও, তাহলে প্রায় কত টন হয় 12,000 বিটিওতে যদি 1 হয় তাহলে হচ্ছে যে কত ওয়ান কাইন্ড অফ ওই রুমটার জন্য টোটাল হিট লাগতেছে হচ্ছে যে কত, ওই মুভি থিয়েটারে এখন আমার কত টন লাগবে বলেন তো? হ্যাঁ, 1,20,000 হচ্ছে যে আমার কত 10 টন হবে, তো সেখান থেকে একটু কম আছে, তাহলে আমি ধরে নিলাম 9.5 টন। দ্যাট মিনস ওই মুভি থিয়েটারের জন্য আমার কত টন লাগবে 9.5 টন লাগবে। বুঝে গেছে না? এই যে এইভাবে ক্যালকুলেশনগুলো হয়। এরপর আসেন এবার লাইটিং, পিপলের ক্যালকুলেশন তো গেলে ইনডোরে, এবার লাইটিংয়ের ক্যালকুলেশন আসেন কিউ ইকুয়াল টু 3.5 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বিএফ। বিএফটা হচ্ছে ব্লাস্ট ফ্যাক্টর, সিএলএফটা হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর ফর লাইটিং। আসতেছি আস্তে আস্তে সবগুলাই, ঠিক আছে। তাহলে 3.4, ঠিক আছে,
লাইটিং ক্যাপাসিটি ওয়াট, আপনি তো ভাই একটা লাইটিং ফ্যাক্টরিতে ছিলেন, আপনার তো এগুলো এখন জানার কথা, ঠিক আছে? আপনাদের হচ্ছে যে লাইটিংয়ের হচ্ছে যে ব্লাস্ট ফ্যাক্টর ছিল না, এরকম ব্লাস্ট ফ্যাক্টর ছিল না? আমাদের মানে হচ্ছে যে ওই লাইটটা lux কেমন কি লাগবে? পরিমাণ আলো দিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে তো একটা কি আসে, হিট আসে। যেমন দেখেন আমাদের এনার্জি বাল্বগুলো একরকম হিট ডিজেক্ট করতেছে। এখন আপনি যদি হচ্ছে যে আগের কালার যে ওই যে হলুদ কালারের যে বাল্বগুলো ছিল যেগুলোর ওয়াট অনেক বেশি ছিল, ওগুলো চিন্তা করুন, ওগুলো কিন্তু মানে হিট বেশি দিত। সোডিয়াম হ্যাঁ, আমার এনার্জি বাল্ব দেখেন লাগিয়ে রাখলে কিন্তু আমার দেওয়ালের উপরের দিকে কখনো আমার হচ্ছে যে হিট যায় হচ্ছে যে কোনো কালো কালার একটা ইয়ে পড়ে না। বাট ওই হলুদ কালারের গুলো দেখবেন যে উপরের দিকে একটা কি দেওয়ালের মধ্যে ফল সিলিং বা দেওয়ালের মধ্যে একটা কালো একটা কি পড়ে যায়, শেড পড়ে যায়। এটা কেন? কারণ হচ্ছে যে গরমের কারণে, ঠিক আছে? ওগুলোর থেকে যে পরিমাণ হিট আমার কি হয়, রিজেকশন হয়, এনার্জি বাল্বে ওই পরিমাণ হিট রিজেকশন হয় না, ঠিক আছে? এই ব্লাস্ট ফ্যাক্টরটা আসলে ওই জিনিসটাই, মানে হচ্ছে যে তার লাইটিং ইফেক্টের উপর ডিপেন্ড করে কি পরিমাণ হিট সে কি করতেছে, রিজেকশন করতেছে, ঠিক আছে? ওই যে ফ্লোরিসেন্ট বাল্ব লাইট, ইনক্যান্ডেসেন্ট লাইটিং, হ্যাঁ ইনক্যান্ডেসেন্ট, আর এগুলো হচ্ছে ব্লাস্ট ফ্যাক্টর হচ্ছে যে 1.25, আর একটা হচ্ছে যে আর এই হ্যাঁ ইনক্যান্ডেসেন্ট যেটা আছে ওটা হচ্ছে যে 1 হয়। এগুলো 104 থেকেই নেওয়া, বুঝা গেছে? ব্লাস্ট ফ্যাক্টরটা কি বোঝা গেছে তো ভাই? ধরতে পারেন নাই? ব্লাস্ট ফ্যাক্টরটা ধরতে পারেন নাই? মানে এই যে আমাদের যে লাইটের যে আলো দিচ্ছে, এই আলোর প্রভাবে যে কি পরিমাণ হিট সে কি করতে, এক এক লাইট রকম এক এক আলো দেয় না, মানে আলোর যে ডেন্সিটিটা, আলোর যে ইয়াটা মূলকাটা, ঠিক আছে? এটা কি পরিমাণ, বুঝে গেছে? তাহলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। এই ব্লাস্ট ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 1.25 আর 1 এর মধ্যে থাকে, কারণ লাইট থেকে আসলে খুব বেশি ইয়ে হয় না, এই রেঞ্জের মধ্যেই থাকে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ডলি 1ই বসাই দিই, ঠিক আছে? এই ব্লাস্ট ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা ওয়ান কাইন্ড অফ 1ই বসাই দিই, ঠিক আছে? এরপরে আসেন ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাপ্লায়েন্স। ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাপ্লায়েন্সের জন্য দুটো অ্যাসেট চার্ট আছে। আমি যদি একটু যাই 40 আর 41 নম্বর পেজে, ওখানে আপনারা দেখলে একটা আইডিয়া পাবেন যে কি কি আসলে আছে। এই যে লাইটের জন্য কিন্তু এই যে ডাইনিং ফ্যামিলিতে কি পরিমাণ হচ্ছে যে এলপিডি, দ্যাট মিনস হচ্ছে কি লাইটের ডেন্সিটিগুলো, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে এক এক জায়গার জন্য এক এক রকম, ঠিক আছে? এই যে ফায়ার স্টেশন, জিমনেশিয়াম, হেলথ কেয়ার, লাইটিংয়ের যে ইফেক্টগুলো ওগুলোর জন্য দেওয়া আছে। প্লাস হচ্ছে যে এখন আমাদের লাগবে হচ্ছে যে কি লাইটিং, মানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে ওই ইকুইপমেন্টগুলো থেকে আমাদের হচ্ছে যে কি পরিমাণ কি আসতেছে, হিট জেনারেশন করতেছে, ঠিক আছে? এই যে এখন আসেন, আমি আসি এখানে এই যে ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাপ্লায়েন্স থেকে দেখেন রেস্টুরেন্টের ইলেকট্রিক ব্লেন্ডার পার কোয়ান্টিটিকে সাইজ দেওয়া আছে, সেন্সিবল হিট ল্যাটেন্টি, ঠিক আছে? কফি ব্রিওয়ার, তারপর হচ্ছে কফি হিটার, ডিসপ্লে কেস, হট প্লেট, আইস মেকার, মাইক্রোওয়েভ, সবগুলোর জন্য সেন্সিবল হিট ল্যাটেন্ট হিট দেওয়া আছে, টোটাল হিটও দেওয়া আছে, ঠিক আছে? উইথ হুড মানে হচ্ছে অনেক সময় ইয়ে দেওয়া থাকে, আচ্ছা মানে হচ্ছে যে উপরের দিকে একটা ইয়ে দেওয়া থাকে, মানে হ্যাঁ আমার মনে করেন হ্যাঁ এরকম মনে করেন যে বলতে হচ্ছে যে আমার লাইটের ক্ষেত্রে মনে করেন যে একটা এই কি দেওয়া থাকে, হ্যাঁ মানে ওটার মধ্যে লাইট ইয়ে থাকে না, এটা ওয়ান কাইন্ড অফ ডিজাইনেবল যে ইয়েগুলো থাকে, হুড দেওয়া থাকে ইয়ে, বুঝছি স্যার। হ্যাঁ আবার হুড হচ্ছে যে ওগুলো আর কি, মানে বেসিক্যালি হচ্ছে যে আমার ওই ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলোর সাথে আমি কী কী ধরনের আদার্স ম্যাটেরিয়ালস ইউজ করতেছি যেটা হিটটাকে আমার অন্যদিকে ট্রান্সফার করবে বা হচ্ছে যে ভেরিয়েশন করবে। আবার হুড কি হচ্ছে যে কিচেন হুড মনে করেন যে দেখা যায় অনেক সময় বাইরের দিকে একটা ভেন্টিলেশন করা থাকে, ওটা একটা বিষয়। আবার হচ্ছে যে কি থাকে ভেন্টিলেশনের মতো ডাক্টের থ্রুতে একটা খোলা বাইরের দিকে একটা ইয়ে করা থাকে, চিমনি, হ্যাঁ চিমনির মতো, ঠিক আছে? অনেক দিকে বাইরের দেশগুলোতে দেখা যায় হচ্ছে খোলা একটা উপরের দিকে ইয়ে থাকে, বাসা বাড়িতে দেখা যায়, ঠিক আছে? এরকম হুড যদি থাকে তো এগুলো আর কি ভেন্টিলেশনের জন্য। ক্যাশ রেজিস্টর, যে কোল্ড ফুড বেভারেজ, কফি মেকার, মাইক্রোওয়েভ সবগুলোর জন্য দেওয়া আছে, দেখছেন? তো ওখান থেকে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যা যা থাকবে ওই রুমের মধ্যে ওই জিনিসগুলোর জন্য আপনার হচ্ছে যে সেন্সিবল হিট ল্যাটেন্ট হিট আপনি হিসাব করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে মোটর যা আছে, মোটরের কিলোওয়াট দেওয়া আছে, হর্স পাওয়ার দেওয়া আছে, ওগুলো হচ্ছে যে কী পরিমাণ হিট গেইন করতেছে, এই যে কী পরিমাণ হিট দিচ্ছে, এগুলো সব কিছুই এসে চার্টের মধ্যে আছে। তাহলে ওখান থেকেও আপনি একটা কী পাবেন, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলোর জন্য হিট পাই যাবেন সরাসরি অ্যাসেট চার্ট থেকে। আর বেসিক্যালি এই হেডেকগুলো আমাদেরকে নিতে হয় না, যারা সিভিল ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করে
বিল্ডিং সার্ভে থেকে আমি বারবারই বলতেছি এই ভ্যালুগুলো ওয়ান কাইন্ড সরাসরি দিয়ে দেওয়া থাকে, যে একটা রুমের মধ্যে কী পরিমাণ কোন লাইটগুলো সে ইউজ করতেছে, ওই লাইটগুলোর জন্য কী পরিমাণ লোড লাগতেছে, ওগুলোভাবে বিল্ডিং সার্ভেতে দেখা দেয়। আমি ট্রাই করবো আপনাদেরকে একটা বিল্ডিং সার্ভের রিপোর্ট দেওয়া আছে, তাহলে একটা আইডিয়া পাবেন যে কী কী জিনিসগুলো আসলে দেওয়া থাকে। তাহলে এখানেই হচ্ছে যে আমাদের ম্যানুয়াল লোড ক্যালকুলেশন শেষ। এইভাবে প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন যদি আপনি করেন, তাহলে এই রুমের জন্যে আমার কী পরিমাণ লোড লাগবে, কিছুক্ষণ আগে মুভি থিয়েটার থেকে একটা আইডিয়া পাইছেন, ঠিক সেমভাবে আপনার ওয়ালের থ্রোতে, পার্টিশনের থ্রোতে, প্রত্যেকটা যে এক্সটার্নাল লোডগুলো যেগুলো দেখাচ্ছিলাম, ওয়ালের থ্রোতে, পার্টিশনের থ্রোতে, সিলিংয়ের থ্রোতে, ফ্লোরের থ্রোতে, তারপর গ্লাসের থ্রোতে যেগুলো আসতেছে, ওই সবগুলো ক্যালকুলেশন আমি একটা লোড পাবো, প্লাস হচ্ছে যে আমার পার পার্সেন্ট উইন্ডো ডোরের ক্ষেত্রে একটা লোড পাবো, প্লাস হচ্ছে যে আবার ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের জন্য একটা লোড পাবো, সবগুলো যোগ করলে আমার ওই রুমের লোড বাইরে যাবে। এটা হচ্ছে যে আমার ম্যানুয়াল ক্যালকুলেশন। এই ফর্মুলার থ্রুতে আমি ম্যানুয়ালি হাতে হাতে বসে ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? এটা আজকে ম্যানুয়াল লোড ক্যালকুলেশন শেষ। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজে, যদি না পারেন কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি তো আমি আসি, রেকর্ডিংও আছে, প্লাস হচ্ছে আমি হেল্প করবো, প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। এটা আপনাদেরকে এখনই আমি প্রোভাইড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আর এটা যেটা নেক্সট ক্লাস হবে হচ্ছে যে আমাদের এক্সেল শিটের ক্যালকুলেশন, মানে এই ফর্মুলাগুলো এক্সেল শিটে আছে, আমি জাস্ট দেখায় কোন কোন সেলের মধ্যে কোন কোন ভ্যালুটা বসাবো। সিম্পল, ওটা আর সিম্পল। এটা যদি বুঝে যান আপনি, তাহলে ওইটা কোনো বিষয় না। ওটা তো আমার এই ফর্মুলাগুলোই জাস্ট একটা এক্সেলের মধ্যে আমি দিয়ে রাখছি, যাতে করে আমার হাতে করেই যায়। এখন যেমন SGSF, যেটা হচ্ছে যে আমার ম্যানুয়ালি ক্যালকুলেটারের মধ্যে 3টা ভ্যালু বসে ক্যালকুলেট করতে হবে, এটা করা লাগবে না। ওখানে আমার ভ্যালুগুলো জাস্ট দেওয়া আছে, আমি বসাই দিলে অটোমেটিক এক্সেল সেটা ক্যালকুলেট করে ওভারঅল কিউর ভ্যালুটাই আমার দিয়ে দিবে। আমাকে আলাদা আলাদা ল্যাটেন্ট হিট, তারপর হচ্ছে যে হিট, এগুলোকে করতে হবে। বুঝে গেছে? হ্যাঁ, সব কিছু হচ্ছে যে আমাদের এক্সেল ফাইলের ভ্যালু দেওয়া আছে, জাস্ট বলে দেবে। ওটার নেক্সট ক্লাস দেখবে। নেক্সট ক্লাস হবে হচ্ছে যে আমাদের বুধবার দিন। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।